আচ্ছা, তোরা আমারে ওই যে পিডিএফটা দিয়েছিস ওই চ্যাপ্টারের, ওই পিডিএফটা খোল। পিডিএফ এ দেখ। পিডিএফটা খোল, খুলেছিস? কত পেজ দা? পিডিএফটা আগে খোল, তারপর বলছি পেজ। আমি বই খুললাম, বই আছে তোমার? আচ্ছা ঠিক আছে, অনুভব পিডিএফটা খোল। আচ্ছা। পেয়েছিস? পিডিএফটা কি লেখা আছে দেখ, ভার্চুয়াল ওয়ার্ক বলে একটা কথা লেখা আছে, দেখেছিস? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ভার্চুয়াল ওয়ার্ক কথাটার মানে হচ্ছে ভার্চুয়াল। ভার্চুয়াল মানে কি? কাল্পনিক কাজ। হুম। কল্পনা করতে হবে একটা কিছু কাজকর্ম, সেই সব নিয়ে আমাদের কথা বলতে হবে। তো কল্পনা করতে হবে কি, সেসব আমি আসছি এক এক করে। তোরা এখানে বেশি আমার যেটা মেন জিনিস এখানে লাগবে সেই জিনিসটা একটাই জিনিস লাগবে, সেই জিনিসটা শিখলে সব শিখতে পারবো। পিডিএফ এ দেখ, পেজ পেজ নাম্বার বলছি, পেজ নাম্বার কই গেল? হ্যাঁ, পেজ নাম্বার 247-এ আয় দেখ। পেজ নাম্বার 247-এ। হ্যাঁ দাদা। 247-এ 5.2 আর্টিকেল হুম। লাইট অফ করে দেবো আমি তো। পেয়েছিস? হ্যাঁ, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ফর সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস। হ্যাঁ, ওখানে একটা থিওরেম আছে, ওই যে একটা দেখ স্টেটমেন্ট প্রুফ লেখা আছে, দেখেছিস? হুম। অনুভব পাচ্ছিস? অনুভব? হ্যাঁ দা বলো। হ্যাঁ পেয়েছিস, ওই যে পেজটা বার করে। হ্যাঁ। হুম, ওই থিওরেমের প্রুফটাও আমার লাগবে। আমি স্টেটমেন্টটা ভালো করে আজকে জানতে হবে, স্টেটমেন্টটা জানলে অঙ্ক করা যাবে। ঠিক আছে? হ্যাঁ দাদা। স্টেটমেন্টটা পড়তে পড়তে আমি মানেগুলো এক এক করে বলছি। খুব ঠান্ডা মাথায় এই যে জিনিসটা খুব ভালো করে শিখতে হবে, খুব ঠান্ডা মাথায়, হুটোপাটা করলে হবে না এখানে। ঠিক আছে? আচ্ছা, আমি হুম। যে থিওরেমটা আছে থিওরেমটা একটু পড়ছি, পড়ে পড়ে মানে বোঝার চেষ্টা করি একটু দেখ। দা পেজ নম্বরটা আরেকবার বলো। পেজ 247 পিডিএফ এর, 247। আর্টিকেল নাম্বার 5.2, দ্য হ্যাঁ ওই প্রিন্সিপাল তো অফ প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ফর সিস্টেম অফ কোপ্ল্যানার। হ্যাঁ, ওইটা বলছে এক এক করে দেখ কি বলেছে। ইফ এ সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস অ্যাক্টিং অন এ রিজিড বডি বি ইন ইকুইলিব্রিয়াম। এই অবধি আগে বল দেখ, এন্ড এর আগে অবধি, এন্ড এর থেকে পরে বলবো। ইফ এ সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস অ্যাক্টিং অন এ রিজিড বডি ইন ইকুইলিব্রিয়াম। বল এর মধ্যে এই যে মানে লাইনটুকু বললাম, এইটুকুর মধ্যে কোন কোন ওয়ার্ড তোদের অজানা আছে? একটাও নেই। মানে সবকটা জানা আছে, বাংলা আক্ষরিক মানে। এবার হ্যাঁ। প্রত্যেকটার ম্যাথমেটিক্যাল মানে আমাদের বুঝতে হবে। কি কি টার্ম এখানে গুরুত্বপূর্ণ, এই যে যেটুকু পড়লাম তার মধ্যে গুরুত্বপূর্ণ টার্ম আমার তিনটে। এক, আচ্ছা। দুই, তিনটে গুরুত্বপূর্ণ টার্ম যেটুকু লাইন আমি পড়লাম। হুম। প্রথম হচ্ছে কোপ্ল্যানার ফোর্সেস। কোপ্ল্যানার ফোর্সেস, বল কোপ্ল্যানার ফোর্সেস মানে কি?
মানে সমতলীয় বল এরকম একটা কিছু একই প্লেনে। হ্যাঁ, বিষয়টা তাই, মানে একটা একই প্লেনে যতগুলো বল কাজ করবে, অ্যাকচুয়ালি শুধু কোপ্লেনার ফোর্সেস না, সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস। হুম তার মানে হচ্ছে, সিস্টেম মানে কি, কয়েকটা কয়েকটা সিস্টেম মানে হচ্ছে কয়েকটা নিয়ে একটা সিস্টেম তৈরি। হুম কয়েকটা ফোর্স একই তলের ওপরে এরকম দুটো তিনটে চারটে 10টা, যত খুশি বল কয়েকটা নিয়ে একই তলের ওপরে, বলের বাহুগুলো যেন একটা তলেই থাকে। ঠিক আছে? হুম। অনুভব বোঝা যাচ্ছে? অনুভব? হ্যাঁ, তা বোঝা যাচ্ছে, হ্যাঁ। মাঝখানে ওই আটকে গেছিল মাইকটাই। হুম। বলবি সাথে সাথে, খুব ভালো করে শুনবি ঠান্ডা মাথায়। দ্বিতীয় কথা কি, অ্যাক্টিং অন এ রিজিড বডি। রিজিড বডি, রিজিড বডি মানে জানিস? বলতো মানে কি? ওই যে কি যেন, আহ সুষম বস্তু নাকি? না, সুষম বস্তু হচ্ছে ইউনিফর্ম বডি। না না না। হ্যাঁ, মানে নিরেট নিরেট বস্তু। আচ্ছা, নিরেট বস্তু না হয় যদি আমি এরকম একটা ফাঁকা গোল বল নেই, তাহলে হবে না? তা তো জানি না। রিজিড বডির মানেটা তোরা এখনো ভালো করে ক্লিয়ার না। রিজিড বডির মানেটা বলছি। অনুভব, বলতো রিজিড বডি মানে কি, বুঝতে পারছিস? ডেফিনেশনটা মনে নেই, ডেফিনেশন কিন্তু বিষয়টা ডেফিনেশন আর দরকার কি। নেই, মানেটা বল। বাংলা নামটা মনে আছে, দৃঢ় বস্তু। হ্যাঁ, 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 হ্যাঁ। দৃঢ় বস্তু মানে কি? মানে দেখ, ধর তুই মাটিতে এখানে দাঁড়িয়ে আছিস। এই রং খেলেছিস, আজকে রং খেলেছিস? হ্যাঁ, বিষ্ণুপুর হ্যাঁ দাদা, গেছিলাম খেলেছি। না। আচ্ছা, সেই রঙে বেলুনের বল ছড়ে রেখেছিস, বেলুনের বল। হ্যাঁ আবার অনেকে বাচ্চারা কি করে, সেই রাস্তায় একটা বালতি নিয়ে দাঁড়িয়ে থাকে না, হ্যাঁ হ্যাঁ ফিচকারি দিয়ে বা এমনি ফিচকারি দিয়েই, যখন ধর ফিচকারি দিয়েই ছুটছে। বল এই ফিচকারি দিয়ে যে, আচ্ছা দাঁড়া, দরকার নেই। তুই এক গ্লাস একটা গ্লাসে করে তুই খানিকটা এই বালতির থেকে এক গ্লাস রং তুললি, ঠিক আছে? হ্যাঁ নিয়ে এই এইদিকে কিছু একটা আছে, এইদিকে ছুঁড়ে দিলি। কেউ ধর তো, এখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, অনুভব দাঁড়িয়ে আছে, অনুভবের গায়ে ছুঁড়ে দিলি গ্লাসে করে রং নিয়ে, মাথা ফাটা রং হ্যাঁ গুলে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তো তুই বল, তুই গ্লাসের মধ্যে রংটা যেরকম আকারে ছিল, কিরকম আকারে ছিল? গ্লাসের আকারেই ছিল। 10 টাকা ছিল। যখন ছুঁড়ে দিবি, দিয়ে যখন অনুভবের গায়ে যাবে, বা ছুঁড়ে দিবি যখন, গ্লাসের আকারেই কি যাবে? না। না। ছড়িয়ে যাবে না? হুম। হুম। এরকম ছড়িয়ে যাবে, তাই না? হ্যাঁ আচ্ছা ধর, অনুভব এখানে দাঁড়িয়ে, তুই ওর গায়ে, ও ধর সাজা সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে, তুই ওর গায়ে এরকম একটা মাথা ফাটা রং ঢেলে দিলি। অনুভব রেগে গিয়ে রাস্তাতে একটা এরকম ঢিল তুললো, ঢিল, এই মাথা ফেটে যাবে ওরম ঢিল হ্যাঁ তুলবে যেন, ছোট্ট ঢিল। ও তোর গায়ে মাথা ফাটা রং দিয়েছে বলে তুই ওর মাথা ফাটিয়ে দিবি, ওরম ঢিল তুলিস নে, ছোট্ট একটা ঢিল তুলে এর দিকে ছুঁড়ে মারলি। তুই বল, ঢিলটা তুই যখন ছুঁড়লি, ঢিলটা কি এরম ছড়িয়ে যাবে না ঢিলের আকারেই যাবে? ধীরের আকারেই যাবে। ঢিলের আকারে যাবে। তাহলে এই ঢিল যেটা তুললি, এইটা হচ্ছে দৃঢ় বস্তু। এই গ্লাসে করে যেটা ছুঁড়লি, এটা দৃঢ় বস্তু না। হুম। মানে মেন কথা, যার আকারটা আর কি মানে ফিক্সড, এরকম একটা কিছু ব্যাপার। হ্যাঁ, যার আকারটা ফিক্সড। এই বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। দৃঢ় বস্তু আর দৃঢ় মানে বস্তুর আমাদের মধ্যে, বোতলও রিজিড বডি। হ্যাঁ, বোতল রিজিড বডি। তুই তুই নিজে একটা রিজিড বডি।
হ্যাঁ তুই নিজে একটা রিজিড বডি, যে কোনো কিছু একটা, যেটার মধ্যে, দেখ এবার এর সেই সংজ্ঞা পড়েছিলিস ছোটবেলায় কি, যে রিজিড বডি কাকে বলে, যে কয়েকটা রিজিড বডি কি নিয়ে তৈরি, এরকম সিস্টেম অফ পার্টিকেল তো, হ্যাঁ হ্যাঁ অনেকগুলো পার্টিকেল এরকম, অসংখ্য পার্টিকেল নিয়ে একটা রিজিড বডি তৈরি। তাই আচ্ছা বল, এই যে জল, এই যে রং যেটা ছুড়লি, এটাও তো অনেকগুলো ছোট 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 পার্টিকেল নিয়ে তৈরি, তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু এদের মধ্যে পার্থক্য কি, এই বডিটার মধ্যে যে কোনো, দেখ যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে দূরত্ব সব সময় ফিক্সড থাকছে। তুই ছুঁড়ে দেওয়ার আগেও যা ছিল, দূরত্ব গুলো হুম, কখনো কমে বাড়া হচ্ছে না দুটো পার্টিকেলের মধ্যে, এর গায়ে দেখ, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হুম কিন্তু জলের মধ্যে দেখ তুই, এখানে পার্টিকেল দুটো যখন এখানে ছিল তাদের মধ্যে দূরত্ব একরকম ছিল, ছুঁড়ে দেওয়ার পরে তারা আস্তে আস্তে ছড়িয়ে গেল, তাই না? হুম হ্যাঁ বোঝা গেছে তাহলে? দৃঢ় বস্তু আর এই যে বস্তু, যে সিস্টেম অফ পার্টিকেল বা হ্যাঁ সিস্টেম অফ পার্টিকেল such that the distance between any two particle is fixed, always remains fixed, is called a rigid body. বোঝা গেছে? হুম তাহলে দেখ তোরা বললি সব কটা টার্মের মানে জানিস, কিন্তু দেখ কত কিছু অজানা আমাদের, দেখলি? এই না জানাটা অন্যায় না কিন্তু, বলেছি এসব তোদের আগে, এসব তোদের এইসব কথা আগে, না জানাটা অন্যায় না, না না জেনে জানি বলাটা অন্যায়। তারা অন্যায় করেছি। হ্যাঁ, না সেসব বলছি না, আবার ঝগড়া বাঁধিয়ে দিবি তোরা, দরকার নেই। না জানাটা কোনো অন্যায় না, না একদম সাথে সাথে বলবি যে না আমি জানি না। সেই তোদের একদিন বলছিলাম না, সেই সক্রেটিসের সেই গল্প, আলেকজান্ডার কোনটা? সক্রেটিস, আলেকজান্ডার সক্রেটিসের গল্প। আলেকজান্ডারই তো ধর্মগুরু সক্রেটিস। হ্যাঁ সক্রেটিস এই কি করছে, তা একদিন মানে বসে আছে, বুঝলি তো, বসে ধ্যান হ্যাঁ ধ্যান করতেও বসে আছে। এইবার তার সামনে তার ওই শিষ্যরা রয়েছে কয়েকজন। এইবার সক্রেটিস বলছে, বা শিষ্যরা না, বা অনেক হয়তো জ্ঞানী লোকজন টোকজন রয়েছে, তাদের সামনে বসে আছে সক্রেটিস, এখানে এরকম বলছে, আমি তোমাদের মধ্যে সব থেকে বেশি জ্ঞানী। বুঝ ভালো করে কি বলছে, বলছে আমি তোমাদের মধ্যে সব থেকে বেশি জ্ঞানী, কারণ কি, আমি কিচ্ছু জানি না। অনুভব ভাবে নিয়ে আবার কেমন কথা বলছে, আমি কিছু জানি না আবার জ্ঞানী বলছে। না না বুঝতে পেরেছি, যার জানার ইচ্ছাটা বেশি। না, তার চেয়েও বড় কথা কি, যে ইচ্ছার বেশি না, আমি সব থেকে বেশি জ্ঞানী কারণ কি, আমি কিচ্ছু জানি না। এই যে আমি কিচ্ছু জানি না সেই কথাটা আমি জানি, বাকিরা সেইটা জানে না যে বাকিরা কিছু জানে। হ্যাঁ তাহলে সক্রেটিস একটা জিনিস বেশি জানে, হ্যাঁ তাহলে সব থেকে বেশি জ্ঞানী কে হলো, সক্রেটিস হলো না? হ্যাঁ তাই বলছি যে না জানাটা কোনো অন্যায় না। যাই হোক দেখ, দ্বিতীয় কথা, দুটো গেল, তারপরে সেসব পরে অন্যদিন গল্প বলবেন। আচ্ছা তারপরে দেখ, ইকুইলিব্রিয়াম বলে একটা কথা পড়েছিস, পেয়েছিস তাই না? হ্যাঁ ইকুইলিব্রিয়াম সব থেকে, এই জায়গার সব থেকে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে এইটা, ইকুইলিব্রিয়াম। বলের মানে কি? সাম্য বা সাম্যাবস্থা এরকম কিছু একটা হ্যাঁ সাম্যাবস্থা, সে তো সাম্যাবস্থার মানে বাংলা মানে হলো, এটা অ্যাকচুয়ালি কি সাম্যাবস্থা বলতে মানেটা কি বলতো? সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে কি? মানে, হ্যাঁ মানে বল বল। মানে স্থির চুপচাপ এরকম কিছু একটা, মানে মুভ করছে না এরকম কিছু নাকি? চুপচাপ, আচ্ছা দাঁড়া, চুপচাপ থাকে যদি, হ্যাঁ তাহলে সে অবশ্যই সাম্যাবস্থায় থাকে আমরা বলি।
আচ্ছা, যদি সে চলতে থাকে তাহলে সে সাম্যাবস্থায় থাকবে না? আমি ঠিক জানি না। সাম্যাবস্থা, আচ্ছা দাঁড়া, তোদের একটা ছোট একটা কথা বলি। অনুভব রে মনে হয় বলেছিলাম এই, যখন সেই অনুভব পড়েছিলিস তো, এটা যখন সেই তোদের স্টেবিলিটি অফ অরবিট পড়েছিলাম, তাই না? হুম। স্টেবিলিটি অফ অরবিট, এই তো সিক্স সেমিস্টারের ক্লাসেই বলেছিলাম। তখন বলেছিলাম না একটা অরবিট স্টেবল কি আনস্টেবল হবে, বলেছিলাম না? হুম। সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে ধর এই কক্ষপথটা একই রকম আছে, মানে স্টেবল আনস্টেবলের বিষয়টা একটু বলি। কোনো বাইরে থেকে বল, আচ্ছা দাঁড়া, ওরকম ভাবে বলবো না। ধর একটা পার্টিকেল কক্ষপথে ঘুরছে এরকম, ঠিক আছে? আচ্ছা দরকার নেই ওসব, ওসবে গেলে এখন আর পড়ানো হবে না এখন। সাম্যাবস্থা মানে বলি আগে, ওসব স্টেবল, স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম ওসব পরে হবে। সাম্যাবস্থা মানেটা বল এখানকার, এই দেখ, সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইটা, এই সাম্যাবস্থা এইটা। ধর একটা রিজিড বডি স্থির হয়ে আছে, এখানে স্থির হয়ে আছে, আর একটা রিজিড বডি মুভ করছে, কোনো একটা দিকে মুভ করছে, ঠিক আছে? এই আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ দাদা বলো। ধর এখানে স্থির হয়ে আছে, আর এটা একটা ভেলোসিটি নিয়ে চলছে। যদি যদি স্থির হয়ে থাকে তখন আমরা বলি সে সাম্যাবস্থায় আছে বা ইকুইলিব্রিয়ামে আছে। এক নম্বর কথা। তুই যেটা বলছিস স্থির হয়ে আসে, হ্যাঁ অবশ্যই সেটা সাম্যাবস্থা। আচ্ছা, যদি গতিশীল থাকে তাহলে বলতো গতিশীল থাকলে কিরকম ভাবে গতিশীল থাকতে পারে? সরল রেখায়। সরল রেখা বলে না, মানে যে যেভাবেই হোক গতিশীল যদি থাকে, তাহলে একটা একটা বডি একটা রিজিড বডি যদি হ্যাঁ। চলতে থাকে, তাহলে তার গতিটা কয় রকম হতে পারে? দুই রকম। আমি দেখ তোদের বোঝানোর জন্য ও। এখানে দুই রকম বলছি। এক হচ্ছে মুভ করছে উইদাউট উইদাউট রোটেশন, ঠিক আছে? উইদাউট রোটেশন। উইদাউট রোটেশন মানে কি? একটা বডি মানে না ঘুরে। না ঘুরে সোজা এমনি এগোচ্ছে, উইদাউট রোটেশন আর উইথ রোটেশন। আচ্ছা বল, একটা বডি ঘুরতে ঘুরতে মুভ করছে এরকম হতে পারে? হ্যাঁ পারে। উদাহরণ দে। তুমি একটা বল ছুঁড়ে মারলে, বল ছুড়ে মারবো, ক্রিকেটের সময় বল মারলে। খুব ভালো কথা। একটা বল ছুড়ে দিলে বলটা আমরা জানি ঘুরতে 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 এগোয়। আরো প্রাকৃতিক উদাহরণ দে, ওটা তো একটা কৃত্রিম উদাহরণ হয়ে গেল, প্রাকৃতিক উদাহরণ দিতে পারবি? আমাদের পৃথিবী। হ্যাঁ, এই দেখ ভালো কথা বলেছে। আমাদের পৃথিবী কয় রকম ভাবে ঘোরে? এক হচ্ছে কক্ষপথে ঘোরে, আর এক এই অক্ষ বরাবর নিজের চারিদিকে ঘোরে, তাই না? হ্যাঁ। অনুভব বোঝা যাচ্ছে? অনুভব, কই গেল সে? এই শোনা যাচ্ছে না আমার কথা? না শুনতে পাচ্ছি আমি। অনুভব কি হলো? ও তো ফোন মাইক অন করে করছে। দেখবো। তাহলে হয় ঘুরতে ঘুরতে মুভ করছে, আর না ঘুরে মুভ করছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, যদি না ঘুরে মুভ করে তার মানে এমনি নর্মালি এগোচ্ছে। আচ্ছা, নর্মালি এগোলেও আবার দু রকম ভাবে এগোতে পারে, তাই না? এক, নর্মালে তাই তো। হ্যাঁ যদি কোনো ঘুরছে না, যদি হ্যাঁ নর্মালি এগোচ্ছে শুধু। হ্যাঁ হ্যাঁ, দু রকম হতে পারে, একটা হচ্ছে এলোপাথাড়ি আর একটা হচ্ছে না সোজাসুজি। না, এলোপাতাড়ি এরকম বলে না।
এক হচ্ছে একই ভেলোসিটিতে ঘুরবে, এগোবে, ইউনিফর্ম ভেলোসিটিতে। ও আচ্ছা, গতির উপর। হ্যাঁ। আর একটা হচ্ছে ভেলোসিটি চেঞ্জ হবে, তার মানে কম কি বেশি। অ্যাক্সেলারেশন থাকবে, হ্যাঁ। অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন, হ্যাঁ। তাই থাকতে পারবে। হ্যাঁ। যদি ইউনিফর্ম, এইটাই যে উইথ উইথ রোটেশন হচ্ছে আচ্ছা হ্যাঁ, এটাকে বলে হচ্ছে লিনিয়ার মোশন, মানে যেটা এগোয় সেইটাকে বলে হচ্ছে লিনিয়ার মোশন। দরকার নেই ওইসব নাম এখন জানতে হবে না। ইউনিফর্ম ভেলোসিটি যে যদি এগোয় তখন আমরা বলি ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে। আচ্ছা। শুধু তাই না, তখন ইকুইলিব্রিয়াম আছে বলে না, আচ্ছা হ্যাঁ ইকুইলিব্রিয়ামে আছে, আর যদি অ্যাক্সেলারেশন নিয়ে থাকে তখন আমি বলবো ইকুইলিব্রিয়ামে নেই। বোঝা গেছে? আচ্ছা, 2 নম্বর কথা, যদি ঘুরতে ঘুরতে মুভ করে তাহলে বল তার কয় রকম ভেলোসিটি আছে। ঘুরছে ঘুরছে মুভ করছি তাই তো? হ্যাঁ। ভেলোসিটি আবার কয় টাইপের, মানে কিরকম? কয় রকম তার গতি, তার যখন ঘুরতে ঘুরতে এগোচ্ছে তাহলে তার উপরে কত রকমের গতি আছে। একটা হচ্ছে রৈখিকভাবে এগোচ্ছে তার গতি, আর একটা হচ্ছে ঘুরছে তার গতি। হ্যাঁ, 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 মানে কত স্পিডে ঘুরছে তার একটা হ্যাঁ। গতি থাকবে। একটা হচ্ছে লিনিয়ার মোশন, একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন, তাই না? হ্যাঁ। এখানেও দুটো কথা, লিনিয়ার মোশন কত রকম হতে পারে, হয় ইউনিফর্ম আর অ্যাক্সেলারেট অ্যাক্সেলারেট করবে, অ্যাঙ্গুলার মোশনও তাই, হয় ইউনিফর্ম হ্যাঁ। অথবা অ্যাক্সেলারেট করবে। হ্যাঁ। হ্যাঁ। তাই তো নাকি? হ্যাঁ। হ্যাঁ। আমরা যদি ইউনিফর্ম লিনিয়ার মোশন এবং ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি হয় তখন বলি ইকুইলিব্রিয়ামে আছে, দুটোই যদি ইউনিফর্ম হয়। আচ্ছা। ঘুরতে ঘুরতে এগোনোর সময় লিনিয়ার মোশন আর অ্যাঙ্গুলার মোশন দুটোই যদি ইউনিফর্ম হয় তখন বলি ইকুইলিব্রিয়ামে আছে, আচ্ছা। আচ্ছা। আদারওয়াইজ নট ইন ইকুইলিব্রিয়াম। এই অনুভব শোনা যাচ্ছে এখন? অনুভব শুনতে পাচ্ছে না, কি হচ্ছে বুঝতে পারছি না। দাও দেখি, দাঁড়াও না, জাস্ট লিখেছি। ওই যে বাড়ি আজ অনেক কাজ ছিল রে, কষ্ট হয়ে গেছে। আমার হচ্ছে ক্লাস করবে না মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই দেখে না, অসুবিধা নেই, দেখে নিস খুনি। তুই কথা একটু দেখ, পরে আবার দেখে নিস খুনি। তুই দেখতে থাক, এমনি কিছু কথা বলতে হবে না, তুই দেখতে থাক শুধু। আচ্ছা, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেখানে একটু কথা বলিস খুনি। আচ্ছা এবার দেখ, তাহলে বোঝা গেল ইকুইলিব্রিয়াম কখন হবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারলাম। হয় স্থির হয়ে থাকবে, অথবা যদি এগোতে থাকে ইউনিফর্মলি এগোবে। লেখ বাংলায়, লেখ বাংলায়, লেখ কথাটা লিখে রাখ, আমি বলে দিচ্ছি। বলো। হ্যাঁ, একটি রিজিড বডি যদি, একটি রিজিড বডি যদি কি রিজিড বডি? রিজিড, রিজিড বানান কি জানো? রিজিড, রিজিড, RIGID, হ্যাঁ। একটি রিজিড রিজিড বডি বডি যদি যদি স্থির অবস্থায় থাকে, অথবা স্থির অবস্থায় ওকে, থাকে, অথবা অথবা ওর লিনিয়ার অ্যাক্সেলারেশন এবং অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অথবা যদি ওর লিনিয়ার অ্যাক্সেলারেশন এবং অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন দুটোই 0 হয়। দুটোই জিরো হয়। হ্যাঁ, তাই তো হবে, ইউনিফর্মলি চলা মানে তো অ্যাক্সেলারেশন 0 হবে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ। অ্যাক্সেলারেশন নেই, তার মানে অ্যাক্সেলারেশন জিরো। তাহলে আমরা বলবো বস্তুটি সাম্যাবস্থায় আছে। তাহলে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। হ্যাঁ, তাহলে আমরা বলবো বস্তুটি সাম্যাবস্থায় আছে। বল এই অবধি কথা বুঝতে পারলি কিনা আমার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। কোনো কনফিউশন আছে এইটুকু নিয়ে? না। তাহলে কি কি জিনিস এখানে দেখলাম? সিস্টেম অফ কোপ্লেনার ফোর্সেস, রিজিড বডি কাকে বলে, আর ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা কি। আচ্ছা, এইবার এইটার মানে বলছে এই লিনিয়ার আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন জিরো কতটার মানেটা কিভাবে ভাববো দেখ। ভালো করে শুনবি ঠান্ডা মাথায়। ধর এই একটা রিজিড বডি, এর উপরে এরকম কতগুলো ফোর্স কাজ করছে। ধর F1, F2, ধর এই F3 ফোর্স কাজ করছে। বল যদি তিনটে ফোর্স, আচ্ছা আমি ধরে নিচ্ছি একই বিন্দু দিয়ে কাজ করছে, একই বিন্দু দিয়ে কাজ করবে তার কোনো মানে নেই, একই বিন্দু দিয়ে কাজ করছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বল তুই এদের লব্ধি বল বার করতে পারিস না? লব্ধি, রেজাল্ট্যান্ট ফোর্স, হ্যাঁ, বার করা যাবে। কি করে বার হুম। করবি? তিনটে দেওয়া আছে, কি করে বার করবি বল? ওই তো লব্ধিবাদ যেভাবে বের করে সেই করছিলাম যেগুলো। সেই ত্রিভুজ সামান্তরিকের সূত্র টুত্র দিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সেখানে দেখ তিনটের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। আমি লব্ধি বলটা কি করে একটু সহজে বার করা যায় সেইটা চেষ্টা করি। দেখ, হুম। ধর এই 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 বিন্দু দিয়ে কাজ করছে সব বলগুলো। আমি আগে, আমি একটা এই টেনে নিচ্ছি আগে। এইটা অসুবিধা হচ্ছে না। ধর এই 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 যে এই ও বিন্দু দিয়ে কাজ করছে সেই বল, তিনটে বলগুলো। ধর আমি তিনটে বল নিলাম, এই একটা নাম দিলাম P1, এইটা ধর বললাম P2, এইটা ধর বললাম আমি P3। আচ্ছা আরো একটা দিচ্ছি, এই হচ্ছে P4, ঠিক আছে? এই আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এর লব্ধি বলটা, এর আমি লব্ধি বলটা বার করার চেষ্টা করব। দেখ, ধর আমি চারটে বল তাই তো? এই চারটে ধর, আমি ধরে নিচ্ছি চারটে আছে, পাঁচটাও থাকতে পারে, হ্যাঁ 500টাও থাকতে পারে, যা কিছু। হ্যাঁ। আমি ধরে নিচ্ছি চারটে। লব্ধিবাদ বের করবো। আচ্ছা আমি ধর আমি এইটাকে এক্স অক্ষ, এইটাকে ওয়াই অক্ষ বানিয়ে নিলাম। বল এই P1টা যদি এইদিকে কাজ করে, বল এই এক্স অ্যাক্সের সাথে একটা অ্যাঙ্গেল থাকবে, হ্যাঁ। আমি নাম দিলাম θ1। তাহলে বল P1 যে বল, তার এক্স অক্ষ বরাবর উপাংশ কত, কম্পোনেন্ট কত? ওই তো ওই, দাঁড়াও দাঁড়াও, নিচেরটারে বলে কস, সাইন না P1 কস, কস 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 বলে। θ1 P1 cos θ1। হলো। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর এর কম্পোনেন্ট কত? P1 সাইন সাইন θ1। θ1। একই রকম ভাবে P2 যদি θ2 অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এর কম্পোনেন্ট এক্স অক্ষ বরাবর কত? P2 কস θ2 cos θ2। আর P2 সাইন θ2। এরকম ভাবে P3 সাইন কস θ3, P4 কস θ4, এদিকে P3 সাইন θ3, P3 কস থিটা, P4 সাইন θ4, ঠিক আছে? এই বোঝা গেছে এই কথাগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার বল এক্স অক্ষ বরাবর যতগুলো বল আছে তাদের সমষ্টি কত?
এক্স অক্ষ বরাবর যতগুলো বল আছে, তাদের সমষ্টি কত হবে? এই সামেশন এইটা যদি না, প্লাস পি টু কস থিটা থ্রি, থিটা টু, প্লাস পি থ্রি কস থিটা থ্রি, প্লাস পি ফোর কস থিটা ফোর। হ্যাঁ। এইটাকে আমি এক্স নাম দিলাম। এই আমি একটা লিখেছি মানে একটা না, কিন্তু সবকটা আছে। হুম। এইটাকে আমি এক্স নাম দিলাম। এক্স অক্ষ বরাবর যতগুলো বলের কম্পোনেন্ট পেয়েছি সবকটা। একই রকম ভাবে বল ওয়াই অক্ষ বরাবর যে যতগুলো বল আছে তাদের সামেশনটা কি হবে? তাদের সমষ্টি লব্ধি কত হবে? পি ওয়ান সাইন থিটা ওয়ান প্লাস পি যোগফল। টু সাইন থিটা টু, এরকম হবে। এইটাকে সামেশন দিয়ে লিখেছি, সেইটাকে আমি ওয়াই নাম দিয়েছি। এই বল বুঝতে পারলি কিনা? হ্যাঁ। তাহলে তাহলে এবার বলতো, যদি এই সেই ও বিন্দু এক্স, এক্স লব্ধিটা, এই যে এক্সটা, এক্সটা কোন অক্ষ বরাবর কাজ করছে? এক্স অ্যাক্সিস বরাবর। আর ওয়াইটা কোন অ্যাক্সিস বরাবর কাজ করছে? ওয়াই অ্যাক্সিস বরাবর। হ্যাঁ। তাহলে বল এই 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 যে বলের মান যদি এইটুকু হয়, এক্স এর মান এইটুকু, ওয়াই এর মান এইটুকু, তাহলে বল এক্স আর ওয়াই এর রেজাল্ট্যান্টটা কত হবে? এই এই যে এই অতিভুজের মানটা হবে না এদের রেজাল্ট্যান্টটা? হ্যাঁ। হ্যাঁ। তাহলে বল এখান থেকে আর এর মান কত হবে? এই যে এখান থেকে এই অবধি হচ্ছে এক্স, ক্যাপিটাল এক্স এর মানটা, আর এখান থেকে এই অবধি হচ্ছে ক্যাপিটাল ওয়াই এর মান। হ্যাঁ। ত্রিভুজের সূত্র দিয়ে বের করা যাবে বল অতিভুজ। কত হবে? ওই তো, কি জানো, রুট ওভার হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার স্কোয়ার। প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, হ্যাঁ। এই দেখ, বুঝে গেছে? হ্যাঁ। হ্যাঁ। আর এইটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সাথে যদি থিটা কোণ করে থাকে, তাহলে থিটা ট্যান থিটার মান আমরা জানি কত হয়, ওয়াই বাই এক্স। হ্যাঁ, তার মানে ওয়াই বাই এক্স। বল এই কটা কথা আমার এখানে পরিষ্কার বোঝা গেছে কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে কি হলো যে বলগুলোর লব্ধি বলটা, যে থিটা অ্যাঙ্গেলে, থিটা কোণ করে কাজ করলে সেই থিটার মান হবে এইটা, আর লব্ধি বলটার মান হবে এইটা। ঠিক আছে? হুম। হুম। আচ্ছা এবার বল, আমি একটা কি ধরেছিলাম, আমি একটা বডির উপরে বলগুলো কাজ করছে ধরেছিলাম, তাই না? তাহলে হ্যাঁ। এখানে এখানে যদি সেই বডিটা থাকে, যদি বডিটার মাস এম হয়, যদি বডিটার মাস এম হয়, এবং বডিটা যদি এফ অ্যাক্সেলারেশনে মুভ করে, যদি হুম। বডিটার মাস এম হয় এবং বডিটা এফ অ্যাক্সেলারেশনে মুভ করে, তাহলে বল নিউটনের, তাহলে বল নিউটনের গতিসূত্র থেকে কি বলা যায়, দ্বিতীয় গতিসূত্র থেকে এম ইন্টু এফ সেটা সমান কত হবে? এম হচ্ছে ভর আর এফ হচ্ছে অ্যাক্সিলারেশন। হ্যাঁ, বস্তুর উপর বস্তুর ভর এবং ত্বরণ, তার গুণফল কার সাথে সমান হবে? বস্তুর উপর প্রযুক্ত বলের বস্তু সমান হবে না? বস্তুর উপর বলে সমান গতি। হ্যাঁ, প্রযুক্ত বল কত তাহলে? প্রযুক্ত বল হচ্ছে, ওই তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো, আর আর। আর এই তো, প্রযুক্ত বল অনেকগুলো, পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর, তাহলে তাদের হুম। রেজাল্ট্যান্ট যেটা সেইটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রযুক্ত বল হিসেবে ধরবো। হ্যাঁ। হ্যাঁ। তার উপর প্রযুক্ত বল হচ্ছে আর। খুব ভালো, এই তো বুঝে গেছে, বোঝা যাচ্ছে তার মানে। হুম। হুম। বল এইটুকু কথা বোঝা গেছে? হ্যাঁ। এইবার একটা কথা বলতো এখান থেকে, যদি সাম্যাবস্থায় থাকে, যদি বস্তুটা ধর মুভ করছে, কোনো একটা মুভ করছে, যদি সাম্যাবস্থায় থাকতে হয়, ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে একটু আগে আমরা কি পড়লাম? যে হয় ওকে স্থির থাকতে হবে,
আর নয় ওকে ইউনিফর্মলি মুভ করতে হবে। হ্যাঁ, আমি ধরছি সে মুভ করছে, স্থির থাকলে তো হয়ে গেল, মিটাই গেল। হুম। তার আর মুভ করছে, যদি মুভ করে ইউনিফর্মলি মুভ করতে, তার মানে বল যদি ইউনিফর্মলি মুভ করে তাহলে এফ এর মান কত হবে, অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন মানে কত হবে বলছে, কিরকম? অ্যাক্সেলারেশন কত হবে যদি ইউনিফর্মলি মুভ করে? মানে কনস্ট্যান্ট হবে? হ্যাঁ, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট কেন, ভেলোসিটি কনস্ট্যান্ট। ও দাঁড়াও দাঁড়াও, অ্যাক্সেলারেশনের বাংলা কি জানো? ত্বরণ ওটা হচ্ছে ত্বরণ ত্বরণ। ইয়ে, ত্বরণ ত্বরণ। তার মানে তো শূন্য হবে। হ্যাঁ, ত্বরণ শূন্য হবে। আবার ভাবনা কেন? না, ইংলিশ বাংলা ভুলে হ্যাঁ গেছি, ঠিক আছে, ভুলে যাচ্ছে। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে ত্বরণটা হ্যাঁ, শূন্য হবে। ত্বরণ তাহলে শূন্য হবে। ত্বরণটা যদি শূন্য হয় তাহলে বলতো এখান থেকে কি বলতে পারবো, আর এর মান শূন্য হবে না? আর এর মান শূন্য হয়ে যাচ্ছে। এই দেখ, তাহলে সাম্যাবস্থায় থাকা মানে কি, একটা বস্তুর ওপর যত বলই প্রযুক্ত করি না কেন তার রেজাল্ট্যান্ট ফোর্সটা শূন্য হতে হবে। আচ্ছা। তাহলে বল এখান থেকে আরো দুটো কথা বলতে পারবো, রেজাল্ট্যান্ট ফোর্স যদি শূন্য হয় তাহলে এইটা শূন্য, এখান থেকে কি বলতে পারি দেখতো, এক্স শূন্য, এক্সারসাইজ করো। হ্যাঁ। ওয়াই শূন্য। হ্যাঁ। তার মানে এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট গুলো নিয়েছিলাম তাদের সমষ্টি সব তারা শূন্য। এটা শূন্য হবে, ওয়াই অক্ষ বরাবর যে হ্যাঁ, কম্পোনেন্ট গুলো নিয়েছিলাম তাদের সমষ্টি শূন্য হবে। এবার সমস্ত শূন্য হবে। এই দেখ, বুঝতে পারলি তাহলে? হ্যাঁ। এইটাই হচ্ছে সাম্যাবস্থায় থাকার কন্ডিশন। আচ্ছা। এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর যে যে কম্পোনেন্ট গুলো পাবো তাদের লব্ধি গুলো শূন্য হতে হবে। তোরা তোরা 11-12 ফিজিক্স পড়েছিল, এই তোর ফিজিক্স ছিল 11-12? হ্যাঁ হ্যাঁ, আমার সবই ছিল। ছিল, এখন কেউ বলবে না যে ছিল না। তোরা ফিজিক্স পড়েছিস 11-12? পড়েছিস না মুখস্থ করেছিস বল দিন ভালো করে। না মুখস্থ করেছি না ঠিক করে পড়েছি। তাহলে কি করেছিস তোরা? এইচএস তো পাস করে এসেছিস, পরীক্ষা ভালো এর নাম্বার টাম্বার পেয়ে পাস করে এসেছিস। কি কি করেছিস বলতো 11-12 তাহলে? এই, তোদের মনে আছে তোরা দৃঢ় বস্তুর ঘূর্ণন বলে একটা জায়গা পড়েছিলিস? হুম। সে একটা আমাদের একটা খেলনা মতো ছিল, একটা ছবি ছিল না, যে সেটা কাত করে দিলে আবার সোজা হয়ে যায়। হ্যাঁ ওই তো, মানে ওর ওর হচ্ছে ভরটা একদম নিচের দিক থাকে, ব্যালেন্স হ্যাঁ করে না। হ্যাঁ হ্যাঁ। তাহলে সেখানে একটা জিনিস লেখা ছিল, সাম্যাবস্থায় থাকার শর্তাবলী বলে, মনে পড়ছে? কোনো বস্তুর সাম্যাবস্থায় থাকার শর্তাবলী। পরীক্ষায় প্রশ্ন আসতো, তোরা মুখস্থ করতিস লিখতিস, কিন্তু মানে বুঝতিস না ম্যাক্সিমাম কেউ। আমি তো মুখস্থ করেছিলাম, কারণ মনে তো পড়ছে না এখন। তা এই একটা ছিল না, সাম্যাবস্থায় থাকার শর্তাবলী, দেখবি ফিজিক্স বই খুলে দেখবি। না, এটার কথা মনে আছে। না, কি লিখতিস সেটা পরে, সেটা আমি আসছি, কিন্তু কোশ্চেনটা মনে পড়ছে, সাম্যাবস্থায় থাকার শর্তাবলী। হুম। হ্যাঁ এটা পরীক্ষায় ছিল। আসতো, লিখতিস মুখস্থ করতিস কিন্তু বুঝিসনি বলে মনে নেই এখন। এবার দেখ এখানে বুঝে হুম। বুঝে পড়তে হবে, দেখ কিরকম। তাহলে সাম্যাবস্থায় থাকার শর্ত আমি এখান থেকে কি পেলাম, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর লব্ধিগুলো শূন্য হতে হবে। হ্যাঁ। তাহলে লিখে ফেল, বাংলায় লিখে ফেল। প্রথম শর্ত, দুটো শর্ত ছিল আমাদের সাম্যাবস্থায় থাকার, এইটা হচ্ছে প্রথম শর্ত। লিখে ফেল, বলবো? হ্যাঁ বলো। কোনো বডিতে যে ফোর্স গুলো কাজ করছে, কোনো বডিতে যে ফোর্স গুলো কাজ করছে হুম। তাদের কোনো নির্দিষ্ট দিকে এবং তার লম্ব দিকে, কোনো বস্তু কোনো বডিতে যে ফোর্স গুলো কাজ করছে তার কোনো নির্দিষ্ট দিকে এবং তার লম্ব দিকে বলগুলির, লম্ব দিকে। লম্ব দিকে হয়েছে, হ্যাঁ। বলগুলির উপাংশের বীজগাণিতিক সমষ্টি, বলগুলির উপাংশের বীজগাণিতিক সমষ্টি পৃথক পৃথক ভাবে শূন্য হবে।
পৃথক ভাবে শূন্য। এই দেখ যে কোনো একটা ডিরেকশন নে, এক্স এক্স অক্ষ বরাবর ডিরেকশন নিলাম, এই দিকে যে উপাংশগুলোর সমষ্টি, এবং তার লম্ব দিক মানে কি ওয়াই অক্ষ বরাবর, হুম। এই দিকে তার উপাংশগুলোর সমষ্টি, দুটোই আলাদা আলাদা ভাবে জিরো হবে না? এক্স ও জিরো হবে, ওয়াই ও জিরো হবে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছিস? দেখ, এটা পড়েছিলিস না ছোটবেলায়, এবার মনে পড়ছে? হুম। এই যে পৃথক পৃথক ভাবে শূন্য হবে দুটো, লেখাটা পৃথক বুঝতে পৃথক ভাবে পারছিস? শূন্য হবে, এই কথাটা মনে পড়ছে, হ্যাঁ। হ্যাঁ। তাহলে কি পড়েছিলিস এইবার? আস্তে আস্তে বুঝতে পারবি। দেখ, কি হুম। পড়েছিলিস তার মানে বুঝতে পারবি এবার। মুখস্থ করে ফেলে নিয়েছিলাম। হ্যাঁ, ও তাই করে ছেলেপিলে ছোটবেলায়, অত ছোট থাকে, অত পড়ে টড়ে না। ফিজিক্স, এই বল, এই ফিজিক্স ভালো লাগতো? এমনি এমনি খারাপ লাগতো না, ভালোই লাগতো তা তখন তো অত পড়াশোনা হতো না, অনলাইন অনলাইনে সে করতাম, ঠিক এবার আছে, সে অত আলাদা ভালো ব্যাপার। করা হয়নি। ভালো লাগলেই হবে, ভালো লাগলেই শেখা যাবে। কারণ রিয়েল মনে হতো, ঘটে হ্যাঁ, যা তাই, মানে এগুলো ফিজিক্স তো রিয়েল না খুব, যার একদম জন্য একদম, আমার ভালোই কথাও লাগতো। তাই। আমরা এখন যা যা পড়ছি, বিশেষ করে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে যা যা পড়বো আমরা, এই মেকানিক্স বলিস, থিওরি হুম। ইকুয়েশন বলিস, সব রিয়েল লাইফের কাজকর্ম নিয়ে কাজ হবে। হ্যাঁ হ্যাঁ। ওই জন্য এটার নাম অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। হুম। অ্যাপ্লিকেশন নিয়ে কাজ হয় সব। অ্যাপ্লিকেশন মানে রিয়েল লাইফ ছাড়া কোন জায়গায় অ্যাপ্লাই করবো আমি? সেটাই। এখানে সব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবো। আচ্ছা, তাহলে লিনিয়ার অ্যাক্সেলারেশনের জিরো হওয়ার মানে বুঝতে পারলি তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। লিনিয়ার অ্যাক্সেলারেশন জিরো হওয়ার মানে এইটা। তাহলে বুঝতেই পারছিস, এদিকেও যদি না এগোয় এদিকেও, জিরো হবে মানে কি, এদিকেও এগোবে না, ওদিকেও এগোবে না। ওদিকেও এগোবে না। তার মানে যে গতিতে চলছিল সেই গতিতেই চলবে, হুম। বাড়বেও না কমবেও না। বাড়বে কমবে কখন, মানে অ্যাক্সেলারেট করবে কখন, যদি আমার আর জিরো না হয় তখন, তাই না? হ্যাঁ হ্যাঁ। তখনই তো অ্যাক্সেলারেট করবে। হুম। আচ্ছা, এই অবধি বোঝা গেছে। হ্যাঁ। দ্বিতীয় আর একটা কথা, আমি কি বলেছিলাম? লিনিয়ার, দুটো আমি তোকে শর্ত। লাইনটা বলেছিলাম পর, সাম্যাবস্থায় ওই থাকলে আমি, শর্ত শর্ত। না শর্ত না, সাম্যাবস্থায় ওই যে থাকলে একটি কখন? রিজিড বডি যদি স্থির অবস্থায় থাকে, অথবা তার লিনিয়ার অ্যাক্সিলারেশন এবং অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হ্যাঁ, দুটোই জিরো হয়, অ্যাঙ্গুলার তাহলে বস্তুটি অ্যাক্সেলারেশন জিরো সাম্যাবস্থায় তার আছে। মানে এখনো বোঝা হয়নি। হ্যাঁ। লিনিয়ার অ্যাক্সেলারেশন জিরো মানে তো বুঝলাম, এবার অ্যাঙ্গুলার হুম। অ্যাক্সেলারেশন জিরো তার মানে কি? এই দেখ, তোরা বললি লাইনটার মানে বুঝতে পেরেছি, তাই বললি তো প্রথমে যেটুকু পড়লাম, হুম। তার মানে হ্যাঁ বুঝতে বুঝতেই দেখ 1 ঘন্টা হয়ে গেল প্রায়। হ্যাঁ। কারোর সঙ্গে এরকম বলবি না একটা থিওরেমের অর্ধেকটা পড়তে গিয়ে 1 ঘন্টা লেগেছে, হাসবে কিন্তু। হুম। বিশেষ করে যারা থিওরেম বুঝবে না, তাদের কাছে তো বলাই যাবে না। অঙ্কের লোকজন বুঝতে পারবে থিওরেম পড়তে 1 ঘন্টা কি করে লাগে, বুঝে বুঝে পড়তে লাগে। হুম। বাইরে বাইরে কোনো অন্য যারা থিওরেম টিওরেম এগুলো বুঝবে না, তাদের সামনে বলা যাবে না, তারা হাসবে, পাগল বলবে, কি একটা থিওরেম পড়তে এতক্ষণ লাগে, এরকম। সেটাই। বিশেষ করে যারা দেখবি, যারা শুধু অঙ্কের লোক বলেই না, যারা দেখবি মুখস্থ করে পাশ করার ধান্দায় থাকে, হ্যাঁ হ্যাঁ। তারা বলবে কমন একটা সেট। থিওরেম পড়তে এতক্ষণ লাগে, ও তো দুবার মুখস্থ পড়লে মুখস্থ হয়ে যায়। তাদের কাছে পড়া মানে একদম। হচ্ছে ওই মুখস্থ করে পরীক্ষায় লেখা। এই যেসব শিখছিস এসব শিখবে না তারা, শুধু ডাইরেক্ট অঙ্ক মুখস্থ করবে, পরীক্ষায় লিখবে। মজার বিষয় হচ্ছে তারা পাশও আর ওর করবে। জন্য দাদা পরে মনেও থাকে না। মনে থাকবে কি হ্যাঁ। করে? এই এই দেখ, তোরা এই সাম্যাবস্থায় থাকার মানেই ভুলে গেছিস। এই তুমি বললে মানে ক্লিয়ার হলো বলে তাই আর বলার ব্যাপার নেই, বেসিক হয়ে গেছে এখন। হ্যাঁ, আর আর ভুলবি না কিন্তু কোনোদিন। যদি না জানা থাকে। হ্যাঁ। আর ভুলবি না কোনোদিন, দেখিস শুনি। কনসেপ্টটা চলে এলো। হ্যাঁ, যারা ওই ধান্দায় থাকবে আমি মুখস্থ করে অঙ্ক মুখস্থ করে করব 40টা অঙ্ক, শুধু স্টুডেন্টের কথা বলছি না, অনেক লোকজন আছে তারা করায় হচ্ছে মুখস্থ করিয়ে দেয়। হুম। অনেক টিচারই আছে এরকম, মুখস্থ করিয়ে দেয়, দে বলে মুখস্থ করে যা পাশ করে যাবি।
সেই সব জায়গায় তাহলে তারাও হাসবে যে একটা পড়তে এতক্ষণ লাগে। হুম। সে তখন তাদের সামনে সে ওই কথাটা বলতে হবে, কিসি দিন নিয়ে তামাশা মুস্কুরা কর হাম ভি দেखेंगे। বোঝা গেছে? হুম। যখন তারাও বুঝতে হবে না। আমরাও একদিন হাসবো। বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে। তখন হুম। আচ্ছা, দ্বিতীয় কথায় আসি। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন জিরো হওয়ার মানে কি? ধর মনে কর এই একটা রিজিড বডি, এই এই বিন্দুতে ধর আটকানো আছে, ঠিক আছে? হ্যাঁ। বল যদি আমি, এই বিন্দুতে আটকানো আছে ভালো করে বুঝবি, বল যদি আমি এই জায়গা দিয়ে তারে ঘা দেই, ঘা মারি এরম ভাই, তাহলে হ্যাঁ। সে, হ্যাঁ। তার কি হবে, তার উপরে কিরম ভাই নড়বে? ও হচ্ছে মানে ঘুরে যাবে, উপরের দিক ঘুরে যাবে। হ্যাঁ এই তো, ধরতে পারছে, শিখে গেছিস, এই তো হচ্ছে হচ্ছে, এইদিকে ঘুরে হুম। যাবে তাই না? হ্যাঁ। আচ্ছা যদি এইটা না থাকতো, আমি যদি এরম ভাই ঘা মারতাম তাহলে কি হতো? তাহলে নিচের দিক ঘুরতো। নিচের দিকে ঘুরতো। আচ্ছা দাঁড়া, আমি একটু একটু বাইরে দিয়ে ঘা মারি, এরম ভাই ঘা মারি, তাহলে এইটা ধর আমি বললাম F2, এইদিকে ঘুরতো। তাও এদিকে ঘুরবে। হ্যাঁ, যদি এইভাবে দাঁড়া, ও দাগটা ব্যাখ্যা হয়ে যাচ্ছে কেন? যদি এক সেকেন্ড দাঁড়া, যদি এরম ভাই ঘা মারতাম তাহলে কি হতো? তাও উপরের দিক যেত। এইদিকে ঘুরতো। হ্যাঁ। আচ্ছা, এমন জোরে ঘা মারবো না যে ঘুরে যাবে। তুই বল যদি আমি একটা ঘা মারার চেষ্টা, মানে এমন ঘা মারলাম যে নড়লো না, কিন্তু একটা ঘোরার একটা প্রবণতা তৈরি হলো। আচ্ছা মানে একদম ঘুরে যাওয়ার আগের মোমেন্টে এসে মানে রয়ে গেল। ঘুরে যাওয়ার আগে, ঘুরে যাওয়ার আগের মোমেন্টে একটা ঘুরে যাওয়ার প্রবণতা তৈরি হলো। হ্যাঁ। এটাকে আমরা পড়েছিলাম, একটা নাম পড়েছিলাম ঘূর্ণন প্রবণতা। হ্যাঁ। মনে পড়ছে? অল্প অল্প। তার ইংরাজি নাম ছিল হচ্ছে, তার ইংরাজি নামটাই হচ্ছে মোমেন্ট। এই আগের দিন তোদের বলছিলাম না, ও। মোমেন্ট হ্যাঁ মোমেন্ট মোমেন্ট। ফোর্সের মোমেন্ট। হ্যাঁ হ্যাঁ। মোমেন্ট মানে ঘূর্ণন প্রবণতা। হ্যাঁ, আচ্ছা। বাংলা কথা হচ্ছে ঘূর্ণন প্রবণতা। এই আচ্ছা। তোর বাড়ির দরজা আছে, বাড়ির দরজা আছে। সবার বাড়িই থাকে। হ্যাঁ, দরজা সবার বাড়ি থাকে না, যাদের দরজা যদি কেউ না বানায় তাদের বাড়ি থাকবে। আহ, হ্যাঁ, বাড়ি থাকে, হ্যাঁ ঠিক আছে আছে। আচ্ছা, দরজার পাল্লা দেখেছিস কিরম দরজা, মানে কোলাপসিবল, মানে সরানো দরজা না ওই ঘোরানো দরজা? ঘোরানো দরজা। ঘোরানো দরজা। কবজা লাগানো। তুই দরজার কবজা লাগানো, দরজার এক সাইডে যদি হ্যাঁ। ঠেলা মারিস তাহলে দরজাটা কি হ্যাঁ, হবে? ঘুরে যাবে অন্যদিক, মানে ঘুরে বন্ধ যাবে। হবে বা খুলে যাবে। হ্যাঁ, তা এমন জোরে ঠেলা মারিস না যে ঘুরে গেল, তাহলে যদি ঠেলা মারিস এটা ঘোরার একটা মতো, এটা ঘোরার আগের পজিশনে আসবে না, ঘোরার জন্য রেডি হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন দিকে ঘোরার জন্য রেডি হবে? যেদিকে ঠেলা মারবো সেই দিকে, হুম, সেদিকে। তাই না? হুম। আমরা এই সেই মোমেন্ট তৈরি হবে, একটা ঘোরার একটা মোমেন্ট তৈরি হবে। হুম। আচ্ছা, আমরা এই মোমেন্টের, আমাদের এখানে মোমেন্টের মানটা লাগবে, ঠিক আছে? আচ্ছা। হুম। মোমেন্টের মানটা বার করার চেষ্টা করুন, ঠিক আছে? হুম। আচ্ছা, এই ও বিন্দুর সাপেক্ষে মোমেন্টের মানটা বার করব, কিভাবে বার করব দেখ। তোদের আগের দিন আমি বলেছিলাম, একটা ফোর্স যদি, ফোর্সের বাহু যদি এফ হয়, বাইরের কোনো বিন্দু ও বিন্দু থেকে ও বিন্দুর সাপেক্ষে তার মোমেন্ট কত হয়, মোমেন্টের মান, ম্যাগনিটিউড অফ দ্য মোমেন্ট অফ দ্য ফোর্স অ্যাবাউট ও। হুম। কি বলেছিলাম মনে কর? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। বল কাজ করলে একটা বিন্দু সাপেক্ষে, যদি একটা মানে একটা বল কাজ করে, তাহলে বাইরের কোনো বিন্দু থেকে ওই বলের ওপর, বাইরের কোনো বিন্দু সাপেক্ষে ওই বলের মোমেন্ট কত হয়?
এই বিন্দুর কথাটা সাপেক্ষে তো। বলেছিলাম না, ফোর্স ইনটু ওই বিন্দু থেকে লম্ব দূরত্ব। হ্যাঁ ওই দাঁড়াও 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 দাঁড়াও, ফোর্স ইন্টু ওই বিন্দু থেকে লম্ব দূরত্ব। হ্যাঁ বলেছিলাম না। উম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ধর আমি এটা D1 নাম দিলাম, তাহলে বল ও বিন্দুর সাপেক্ষে F1 বলের মোমেন্টের মান কত হবে? F1 D1। F1 D1, বোঝা গেছে? হুম। আচ্ছা, তাহলে ও বিন্দুর সাপেক্ষে F2 বলের মোমেন্টের মান কত হবে? F2 কই, তাহলে এই লম্ব দূরত্বটা বার করতে হবে। হ্যাঁ ধরো ওটা D2, সেটা কত তাহলে হবে? F2 D2। F2 D2। তাহলে ও বিন্দুর সাপেক্ষে F3 বলের হচ্ছে মোমেন্টের মান, এই লম্ব দূরত্বটা দেখে নেবো। ও সরি, এটা D3। D2 হচ্ছে না না না, কি হলো, এটা D2, D3 হচ্ছে এইটা, হুম F3 D3। এই বল, বোঝা গেছে? হুম। হলো তিনটে। আচ্ছা বলতো, এইটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ F1 D1টা? আচ্ছা দাঁড়াও, F1 D1 দাঁড়াও দেখে নি। F1 আর D, আচ্ছা এই F1 তো ঘুরছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, ওই তাহলে মোমেন্টটা কোন দিকে, কোন দিকে ঘোরার প্রবণতা তৈরি হচ্ছে? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, এইদিকে। হ্যাঁ F2টা কোন দিকে, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। F3টা আবার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝা গেছে? হ্যাঁ তাহলে বল, এইটা এর উপরে তিন চার দিক থেকে যদি ঠেলা মারা হয়, ধর এই তুই একা না, তোর ভাই বোন আছে? ভাই আছে। ভাই আছে। আচ্ছা, একটা দরজার পাশে দাঁড়িয়ে, এই দরজা আছে, হ্যাঁ তোর হ্যাঁ। ভাইরে বললি তুই এই জায়গাতে ঠেলা দে। হ্যাঁ। হুম। আর তো তুই উল্টো দিক, ওই পাশে দাঁড়িয়ে এদিক দিয়ে ঠেলা দিবি। হ্যাঁ তাহলে তুই যদি, তোর ভাই যদি এদিক দিয়ে ঠেলা দেয়, তাহলে কোন দিকে ঘোরার প্রবণতা তৈরি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। আর তুই যদি এদিক দিয়ে ঠেলা দিস, তাহলে কোন দিকে ঘোরার প্রবণতা তৈরি হবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাই তো, হুম ক্লকওয়াইজ ঘোরার প্রবণতা তৈরি হবে। আচ্ছা, এইবার আমি বলছি, দুজনে এমন ভাবে ঠেলছিস যে দরজাটা কোনো দিকে ঘুরছে না, হুম বা যদি ঘুরতে থাকলো একই রকম ভাবে, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হচ্ছে না, তাহলে বল হুম। এই তোর ঠেলার যে মোমেন্ট আর তোর ভাইয়ের ঠেলার যে মোমেন্ট, দুটো এক সমান হবে না? দুটো সমান হবে। তার মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0 হতে গেলে ক্লকওয়াইজ ডিরেকশনে যে মোমেন্ট, সেইটা কার সাথে সমান হবে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে মোমেন্ট তার সাথে সমান হবে না? হ্যাঁ বোঝা গেল এই অবধি? হ্যাঁ হ্যাঁ। ক্লকওয়াইজ ডিরেকশনে ঘূর্ণন প্রবণতার মান সমান অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘূর্ণন প্রবণতার মান। যদি সমান হয়, হুম। তখন অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকবে না। হ্যাঁ। বোঝা গেছে কি বললাম? হুম। হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে সেই দ্বিতীয় দ্বিতীয় শর্ত। এইটা না, এইটারে আরেকটু মডিফাই করে আমি বলছি, এটাই হচ্ছে দ্বিতীয় শর্ত। এই যে সেই সাম্যাবস্থায় থাকার শর্ত বললাম, প্রথম শর্ত হুম এইটা, দ্বিতীয় শর্ত হচ্ছে এইটাই। এইটারে আরেকটু মডিফাই আমি করে দিচ্ছি, দেখ। আচ্ছা, এখানে একটা দুটো কথা বল। আমরা ইন্ডিয়াতে বা অনেক দেশে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এইটাকে পজিটিভ ধরা হয়, আর ক্লকওয়াইজ ডিরেকশনে মাইনাস ধরা হয়। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। এটাকে বলে লেফট হ্যান্ড রুল। লেফট হ্যান্ড রুল। আচ্ছা। এটা হচ্ছে ব্রিটিশ নিয়ম, আমরা এই ব্রিটিশ নিয়মকে ফলো করি।
আমাদের ইন্ডিয়াতে ব্রিটিশ নিয়মটা ফলো করা হয়, লেফট হ্যান্ড রুল। আচ্ছা আচ্ছা, বোঝা গেল? মানে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরবো আমি। আচ্ছা, তো লেফট হ্যান্ড রুল কেন হলো ওটা, ওই বাঁ নামটা এরকম হাতের কেন? দিকে ঘুরে যাচ্ছে তাই, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই ঠিক আছে। ওরকম ভাবে এর নাম দেওয়া, বাঁ হাতের এরকম আকার। এই এরকম আচ্ছা আচ্ছা, বিভিন্ন দেশে দু রকম নিয়ম হয়, এরকম জানিস? বিভিন্ন দেশে দু রকম নিয়ম মানে? আমরা তো বললাম ইন্ডিয়া এটা পজিটিভ ধরি, অন্য দেশে হয়তো এইটাকে নেগেটিভ ধরে, এরকম হতে পারে, এরকম হয়, জানিস এরকম কিছু হয়? না তো। এই রাস্তায় গাড়ি চালাস, হাঁটিস কোন দিক দিয়ে? ও হ্যাঁ, এটা জানি, বিদেশে এগুলো হয় জানি। আমার বিদেশে সব কখনো দেশে, আমাদের দেশে সব আমরা দেশে। যেমন ডান দিক বাঁ দিক দিয়ে হাঁটি, কোনো কোনো জায়গায় ডান দিক দিয়ে হাঁটে, সোজা হ্যাঁ, দিক। আমাদের বাঁ দিকটা হচ্ছে সোজা দিক, আমাদের পজিটিভ দিক। হ্যাঁ আর আমেরিকান কান্ট্রিতে ডান দিকটা হচ্ছে পজিটিভ দিক। হ্যাঁ ডান দিকটা হচ্ছে পজিটিভ দিক। আমরা অ্যাকচুয়ালি আমাদের মানে এটা হচ্ছে ব্রিটিশ ব্রিটিশ কান্ট্রিতে এই বাঁ দিকটা পজিটিভ দিক, আর আমেরিকান কান্ট্রিতে ডান দিকটা পজিটিভ দিক। আমরা এই ব্রিটিশ নিয়মটা ফলো করি আমাদের দেশে, ব্রিটিশরা ও এসে এইসব চালু করেছে তো ওনাদের ওইটাই ফলো করা হয়। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে লেফট হ্যান্ড রুল। তাহলে বল, এইটাকে আমি এরকম ভাই লিখছি, দেখ তো লিখতে পারি কিনা। F1 D1 প্লাস F3 D3 প্লাস দিয়ে মাইনাস F2 D2 ইকুয়াল টু জিরো হ্যাঁ, হচ্ছে না? ইকুয়াল টু জিরো। হ্যাঁ তাহলে যে যে বলগুলোর লব্ধি, সরি মোমেন্ট, মোমেন্ট নিচ্ছি, মানে যে যে বলগুলো কাজ করছে তাদের মোমেন্টের অ্যালজেব্রিক সাম, সেটা কত হচ্ছে? জিরো। হ্যাঁ, এইটা হচ্ছে দ্বিতীয় শর্ত সাম্যাবস্থায় থাকার, আচ্ছা। কোনো বিন্দুর সাপেক্ষে। হ্যাঁ বোঝা গেছে? এইটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে বলগুলোর মোমেন্টের অ্যালজেব্রিক সাম, ও বিন্দুর সাপেক্ষে বলগুলোর মোমেন্টের অ্যালজেব্রিক সাম। আচ্ছা। বোঝা গেল? দরকার হলে বাংলা হুম দ্বিতীয় শর্তটা বাংলায় লিখে ফেল, বলে দিচ্ছি। হুম, বলো বলো। বলবো, হ্যাঁ, নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে। বলগুলির মোমেন্টের অ্যালজেব্রিক সাম, সরি বলগুলির মোমেন্টের মানের অ্যালজেব্রিক সাম, মোমেন্টের মানে অ্যালজেব্রিক সাম শূন্য হবে। বোঝা গেছে শূন্য এই অবধি? হবে। হ্যাঁ তার মানে সাম্যাবস্থায় থাকবে। এইবার ওই বইয়ের ওই লাইনটা আবার পড়। ইফ এ সিস্টেম অফ হ্যাঁ কোপ্ল্যানার ফোর্সেস অ্যাক্টিং অন এ রিজিড বডি বি ইন ইকুইলিব্রিয়াম, তার মানে এবার বোঝা গেছে হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ একটা বডির ওপরে অনেকগুলো কোপ্ল্যানার ফোর্সেস কাজ করছে, অ্যাক্টিং বি ইন ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে আছে মানে কি, ইকুইলিব্রিয়ামে আছে মানে এই দুটো শর্ত মেনে চলছে। বোঝা গেছে কি বললাম? হুম হুম। হ্যাঁ দেখ তাহলে একটা লাইনের মানে বুঝতে কত, মানের মধ্যে কত কথা লুকিয়ে থাকে দেখেছিস? হ্যাঁ। সব ভেঙে 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 বুঝে বুঝে পড়তে হয়। বলে এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? না, কোনো কনফিউশন নেই। এইবার পরের পার্ট, ওই যে এন্ড এর পরের পার্টটা পড়ছি। হ্যাঁ The body undergo a slight displacement consistent with the geometrical conditions of the system. হ্যাঁ। The algebraic sum of the virtual work is zero. তার মানে কি বলুন শোন। আচ্ছা, এইটুকুর মধ্যে কি বললো? And the body undergo a slight displacement consistent with the geometrical conditions of the system. The algebraic sum of the virtual work is zero. তার মানে কি ভার্চুয়াল ওয়ার্ক কথাটার মানে বল? স্লাইড, জানি না। স্লাইড ডিসপ্লেসমেন্ট আর দুটো কথা, স্লাইড ডিসপ্লেসমেন্ট এর কারণে ভার্চুয়াল ওয়ার্ক,
বল, স্লাইড ডিসপ্লেসমেন্ট মানে কি? ইনফাইনাইটসিমাল ডিসপ্লেসমেন্ট মানে অতি ক্ষুদ্র। ও, স্লাইড মানে অল্প একটু, আর ও খুব ডিসপ্লেসমেন্ট মানে সামান্য। একটু। আর ভার্চুয়াল ওয়ার্ক কথাটার মানে কি? ভার্চুয়াল ওয়ার্ক কোথার মানে হচ্ছে কাল্পনিক। আচ্ছা, ভার্চুয়াল ওয়ার্কের জন্য কি লাগবে? ওয়ার্কের কারণে কি, ওয়ার্কের জন্য কি লাগে? কি লাগে? এই ভুলে গেছিস, বল আর স্মরণ লাগে। ও, ওরে, কার্যের কথা বলি। তো ওয়ার্ক মানে কি? কৃতকার্য না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বল না, আমি লাগে আর ভাবছি কি, স্মরণ লাগে। কোনো কাজ করার জন্য কি লাগে, এটা হচ্ছে মেশিন পত্র নাকি? হ্যাঁ হ্যাঁ। না, তুমি বললে না ওয়ার্কের জন্য কি লাগবে, তাই আমি জানি মেশিন টেশিন না ওরকম না, ওইসব। ওয়ার্ক মানে হচ্ছে ওয়ার্ক ডান। হম। তার জন্য বল তো আমাদের, যে বলগুলো কাজ করছে আমি বললাম। হ্যাঁ, আর ভার্চুয়াল ওয়ার্ক ডান মানে কি? বল ইন্টু ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কথাটার মানে কি? ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট মানে কাল্পনিক সরণ। খুব ছোট্ট একটা কাল্পনিক সরণ। সরণ অ্যাকচুয়ালি ওতে হচ্ছে না, আমি মনে কল্পনা করছি যে একটা খুব ছোট্ট একটা সরণ হচ্ছে। আচ্ছা, কল্পনা করছি, কাল্পনিক। মানে হচ্ছেই না, এটা আমি জাস্ট ইমাজিনই করছি। আমি ইমাজিন করছি, ইমাজিন। হ্যাঁ। ইমাজিন করছি যে বলের প্রভাবে একটা কাল্পনিক সরণ হয়েছে, খুব ছোট্ট, ইনফাইনাইটসিমাল। ইনফাইনাইটসিমাল একটা ডিসপ্লেসমেন্ট। তার কারণে যে কৃতকার্য, সেটা শূন্য হবে। বোঝা গেছে? আচ্ছা। হুম। তাহলে কি বললো? যদি কোপ্ল্যানার ফোর্স কাজ করার পরে বস্তুটা যদি সাম্যাবস্থায় থাকে, বডিটা, তাহলে তার উপরে এই ভার্চুয়াল ওয়ার্ক ডান, যেটা ওই বলগুলোর কারণে, সেইটা শূন্য হবে। বল, এই কটা আচ্ছা। কথা আমার বুঝতে পারলি কিনা? undergo slight displacement consistent with the geometry. আচ্ছা, slight displacement, অ্যালজেব্রিক সাম অফ দ্য ভার্চুয়াল ওয়ার্ক ইজ জিরো। ভার্চুয়াল ওয়ার্ক যে 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 কাজগুলো হবে প্রত্যেকটা বলের কারণে, তার অ্যালজেব্রিক সামটা জিরো হবে। আচ্ছা, ভার্চুয়াল ওয়ার্ক আর আর স্লাইড ডিসপ্লেসমেন্ট ওই স্লাইড মানে ডিসপ্লেসমেন্ট যদি। মানে হচ্ছে ছোট্ট ডিসপ্লেসমেন্ট। তার তার আচ্ছা। ছোট্ট ভার্চুয়াল ওয়ার্ক মানে কি? ডিসপ্লেসমেন্ট হতে হবে তো, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের কারণে হচ্ছে। হ্যাঁ, 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 হ্যাঁ। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট মানে কাল্পনিক সরণ, ওর কারণে যে ওয়ার্ক, ওয়ার্ক ডান, সেইটাই হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক ডান। আচ্ছা, আচ্ছা, সেটা জিরো হবে। সেইটা জিরো হবে। তাহলে বলগুলোর কারণে বডিটা যদি ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, তাহলে প্রত্যেকটা বলের কারণে যে ভার্চুয়াল ওয়ার্ক ডানটা হবে, তার অ্যালজেব্রিক সাম জিরো হবে। আচ্ছা, বোঝা গেছে? এন্ড কনভার্সলি, কনভার্সলিটা পরে আসবো। কনভার্সলিটা মানে উল্টো দিকটাও। আচ্ছা। বল তাহলে এইটুকু। কনসিস্টেন্ট উইথ দ্য জিওমেট্রিক্যাল হ্যাঁ, কন্ডিশনস ওগুলো কি? কনসিস্টেন্ট উইথ দ্য জিওমেট্রিক্যাল কন্ডিশন মানে কি? এটা যেমন দেখতে সেইটা থাকবে, এটা জিওমেট্রিক্যাল কন্ডিশন ভায়োলেট করবে না। আচ্ছা। আমি যে এমন ধাক্কা আর মারলাম যে আন্ডারগো মানে? বেঁকে চুরে, আমি এমন ধাক্কা মারলি তুই বেঁকে চুরে গেল, তুই মনে করছিস, ধাক্কা তো মারছি না, আমি মনে করছি, কাল কল্পনা করছি। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। কল্পনা করছি আমি এমন জোরে ধাক্কা মারলাম সে বেঁকে চুরে গেল, সেরকম হলে হবে না। আচ্ছা, যা ছিল তাই রাখা লাগবে। হ্যাঁ, মনে করতে হলেও আর তুমি মনে করতে পারো, বলে যা খুশি মনে করা যাবে না। আচ্ছা, মনে করলে যে আমি অনুভবে ঘুষি মারলাম ওর নাক টুক বেঁকে গেল, তা মনে করলে হবে না। ও জিওমেট্রিক্যাল কন্ডিশন যেন কোনো ভায়োলেট না হয়। আচ্ছা। আর আন্ডারগো মানে জাস্ট মানে আন্ডারগো মানে হ্যাপেনিং এগোচ্ছে। এরকম কিছু? আচ্ছা, ও সরি, আন্ডারগো, বলো। আন্ডারগো না, আন্ডারগো মানে এগোচ্ছে না। আন্ডারগো এ স্লাইড মানে ডিসপ্লেসমেন্ট। ঘটলো আর কি। হ্যাঁ, বডিটা ঘটলো, হ্যাঁ। হ্যাঁ, হ্যাপেনিং। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি মানে বোঝাই গেল, ভালো বিষয়টা তাহলে। বল, মানেটা বলছে, বোঝা গেছে আচ্ছা, কি তার মানে বললাম? আহ, তাহলে পুরোটা একবার বলো, মানেটা একটু বাংলায়, পুরোটা মানেটা কেসটা। হচ্ছে এইটাই তো বললাম। হ্যাঁ আচ্ছা, দাঁড়া আমি থিওরেমের বাংলাটা লিখিয়ে দেই। লেখ।
বলবো? দাঁড়াও বাংলায় লেখ, এক সেকেন্ড। থিওরেমের থিওরেমটা বাংলায় লেখ। হ্যাঁ, বলো বলো। কয়েকটি বলো। কোপ্লেনার ফোর্সের ক্রিয়ায় কয়েকটি ফোর্স এর ক্রিয়ায় যদি একটি রিজিড বডি সাম্যাবস্থায় থাকে, যদি একটি রিজিড বডি সাম্যাবস্থায় থাকে সমাবস্থায় থাকে, এবং যদি আহ, এবং যদি ধা- এবং যদি ওই তলে বডিতে অতি ক্ষুদ্র মানের ওই তলে। বডিতে অতি ক্ষুদ্র মানের মানে বলগুলো যে তলে আছে সেই তলেই আচ্ছা আচ্ছা। বডিতে অতি ক্ষুদ্র মানের কাল্পনিক সরণ ঘটানো হয়। কাল্পনিক স্মরণ ঘটানো হয়। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। কাল্পনিক কথাটার নিচে অন্তত 50টা দাগ দে ভালো করে। হুম, হ্যাঁ, ঠিক আছে। কাল্পনিক সরণ ঘটানো হয় যাতে বডির জিওমেট্রিক্যাল কন্ডিশন একই থাকে। যাতে বডির। জিওমেট্রিক্যাল কন্ডিশন একই থাকে মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব, উচ্চতা, এগুলো মানে কিছুই চেঞ্জ হবে, শেপের কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। জিওমেট্রিক্যাল কন্ডিশন একই থাকে, তাহলে কাল্পনিক কাজগুলোর অ্যালজেব্রিক সাম 0 হবে। ভার্চুয়াল ওয়ার্ক ডান গুলোর অ্যালজেব্রিক সাম 0 হবে। বোঝা গেছে? হুম, দেখছিলাম। 0 হবে। বল, বোঝা গেল কি বললাম আমি? হ্যাঁ, good. অ্যালজেব্রিক সাম 0 হবে। এই লিখেছিস? হ্যাঁ 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 হ্যাঁ। এবার পর লাইনটা পর পড়ে বল বুঝতে পারলি কিনা বা কোনো জায়গায় অসুবিধা হলো কিনা। দাঁড়াও, হুম। আচ্ছা, যদি কয়েকটি কোপ্লেনার ফোর্স ক্রিয়া একটি রিজিড বডি সাম্যাবস্থায়, সরি, ক্রিয়া যদি একটি রিজিড বডি সাম্যাবস্থায় থাকে এবং ওই তলে বডিতে অতি ক্ষুদ্র মানের সরণ ঘটানো হয় যাতে বডির জিওমেট্রিক্যাল কন্ডিশন সেম থাকে। হ্যাঁ, ক্ষুদ্র মানের, ওই তলে বডিতে যদি ক্ষুদ্র মানের ক্যালকুলেশন ঘটানো, আচ্ছা, তাহলে কাল্পনিক কাজগুলির অ্যালজেব্রিক সাম 0 হবে। বোঝা গেছে? হ্যাঁ। পরিষ্কার হয়েছে জিনিসটা কি বিষয় বললাম? উম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো হচ্ছে কনফিউশন আছে নাকি বল থাকলে? দাঁড়াও, দেখে নি দেখে নি। হ্যাঁ, দেখে নে ভালো করে। কোপ্লেনার ফোর্সেস। বাংলায় লিখেছিস তো, এখন আর তো পড়তে অসুবিধা হবে না। না, বাংলা তো পড়ছি, তাও তো জিনিসটা দেখছি। বল কোন জায়গায় অসুবিধা মনে হচ্ছে, বল আমি আবার বলে দেবো। আচ্ছা, রিজিড বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, রিজিড বডিটা হ্যাঁ, ঠিক আছে ইকুইলিব্রিয়ামে ঠিক আছে থাকবে। ঠিক আমি আছে। যত বল, যে বলগুলো ওর উপরে কাজ করছে সবগুলোর হুম হুম লব্ধি বলটা শূন্য হচ্ছে। হুম হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে বডিতে জিওমেট্রিক্যাল সাহায্য আর কিছু ছিল হ্যাঁ না। মানে আচ্ছা, ঠিক আছে। জিওমেট্রিক্যাল ওটা কন্ডিশন কাজও হবে না। মানে হচ্ছে আমি ওই যে একটু একটু স্মরণ ঘটিয়েছি, স্মরণের বা ওই বলগুলো কাজ করে দিয়েছি, তার কারণে ওর জিওমেট্রিক্যাল কোনো ছবি নড়ে যায়নি। নড়ে যায়নি, হ্যাঁ। মানে যা যেরকম দেখতে ছিল একই রকম আছে। হুম। মানে কাজও হবে না, স্মরণও হবে না, এই তো কথা, না নাকি? স্মরণ না হলে কাজ হবে না। হ্যাঁ, মেন কথা হচ্ছে সেটাই। লব্ধিটা শূন্য মানে কি? আমি না না তা না না তা না তা না, লব্ধিটা শূন্য হচ্ছে। আমি তো কল্পনা করছি যে স্মরণ হচ্ছে। হ্যাঁ। আমি বলছি স্মরণটা হচ্ছে, স্মরণটা আমি কল্পনা করছি, কিন্তু লব্ধি বলটা যেহেতু শূন্য, তাহলে কৃতকার্য কত হবে? বল হুম, ইন্টু স্মরণ, তো স্মরণটা আছে, বল নেই, তাহলে শূন্যই হবে। সুন্দর হবে। সেইটাই বলেছে, স্মরণ হচ্ছে না, না স্মরণ হচ্ছে।
মানে কেসটা ঠিক মানে বুঝতে পারলাম, কিন্তু আচ্ছা, কিরকম দাঁড়া কথা দাঁড়া হচ্ছে। দাঁড়া। এইটার উপরে তিন চার তুই এদিকটা ঠেলা মারলি, এদিকটা ঠেলা মারলি, এদিকটা ঠেলা মারলি, হ্যাঁ। এমন ঠেলা মারলি বলের লব্ধিটা জিরো হলো। হুম। ঠিক আছে? হুম। কিন্তু বলটা এগোচ্ছে, কোনো একদিকে এগোচ্ছে, সরণ হয়েছে। ধর এইটুকু এগোলো, এইটুকু একদিকে তো এগোচ্ছিল। হুম। দাঁড়া, আর একটু ভালো করে বলি। ধর একটা বল এরম ভাবে চলছে, একটা বল এরম ভাবে গড়ানো গড়ানো রয়েছে, এগোচ্ছে। হুম। ঠিক আছে? হুম। এইদিকে বলটা এগোচ্ছে, তুই এদিকতে বল ঠেলা মারলি, এদিকটা ঠেলা মারলি, এদিকটা ঠেলা মারলি, এমন ভাবে ঠেলা মারলি যেন যে যে ঠেলাগুলো মেরেছি তার লব্ধিটা শূন্য হয়। হ্যাঁ। তাহলে এর উপরে ক্রিয়াশীল বল কত হলো বাইরের থেকে? বাইরে থেকে শূন্য। কিন্তু এর সরণ তো হচ্ছে। হ্যাঁ হচ্ছে, যে স্পিড ছিল তাই থাকছে। যে স্পিড ছিল তাই থাকছে, এগিয়েছে, কিছুটা এগিয়েছে এস পরিমাণ। হ্যাঁ। তাহলে যে হ্যাঁ। হ্যাঁ। এই যে যে বলগুলো আমি প্রয়োগ করেছি, সেই বলগুলো প্রয়োগ করার ফলে কৃতকার্য কতটা হয়েছে? কৃতকার এই বল প্রয়োগের ফলে কৃতকার্য শূন্য হয়েছে। সেইটাই বলেছে। আচ্ছা। তো এখানে কৃতকার্য অন্য কোথাতে আসবে? আচ্ছা। 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 রেজাল্ট্যান্ট ফোর্স জিরো, তার মানে রেজাল্ট্যান্ট কৃতকার্য জিরো। হ্যাঁ। সরণ যতই হোক রেজাল্ট্যান্ট কৃতকার্য জিরো। হুম। হুম। রেজাল্ট্যান্ট কৃতকার্য জিরো মানে এরা বলতে যাচ্ছে শুধু তাই না, যে এই যে এইটা বল, এই যে বলটা দিয়েছি তার জন্য একটু সরেছে, তার জন্য যে কৃতকার্য, এই বলের জন্য যে কৃতকার্য, এই বলের জন্য যে কৃতকার্য, তিনটে বলের কারণেই যে কৃতকার্য, তাদের যোগফলটা শূন্য। আচ্ছা। তার মানে তো তাই, এই দেখ, F1 × S প্লাস F2 × S প্লাস F3 × S ইকুয়াল টু যদি জিরো হয়, এইটাই বলেছে জিরো হবে। হুম। তিনটে বলের যে হুম। অ্যালজেব্রিক, মানে তিনটে কৃতকার্যের যে অ্যালজেব্রিক সাম জিরো। তার মানে কি? এফ আচ্ছা। ওয়ান প্লাস F2 প্লাস F3 ইন্টু এস ইকুয়াল টু জিরো। ইন্টারেস্ট ইকুয়াল টু জিরো, হ্যাঁ। এইটা তো লব্ধি, এইটা তো জিরো, তাহলে টোটাল তো জিরো না? হ্যাঁ। সেইটাই বলেছে। হ্যাঁ। বোঝা গেছে এবার? হুম। হুম। মানে এই যে যে বলগুলো প্রয়োগ করার যে বলগুলো প্রয়োগ করেছি, যে ওই যে সিস্টেম অফ কোপ্ল্যানার ফোর্স, হ্যাঁ। ওইটার কারণে কোনো কৃতকার্য হয়নি। আচ্ছা। এইটা বলগুলো প্রয়োগ করার ফলে কোনো কৃতকার্য হয়নি, যা হচ্ছিল ওর আগে হচ্ছে অন্য কারণে হচ্ছিল। তাহলে এই কাল্পনিক স্মরণটা কি? কাল্পনিক স্মরণ হচ্ছে ওই যে আমি মনে করছি যে স্মরণ হচ্ছে। মানে যে কোনো কারণেই হচ্ছে কি হচ্ছে হ্যাঁ, না, ওটা ওটা আমি আচ্ছা, মনে করছি যে অন্য কোনো যদি, কারণে, তাই আমি তো? মনে করছি যে যদি একটু স্মরণ হয়ও, তার মানে যদি একটু স্মরণ হয়, মানে আমি হালকা করে যদি এটা হ্যালো। শোনাই, কিন্তু এটা তাহলে আমার এই গন্ডগোল হয়ে বলের গেল। কারণে কোনো কৃতকার্য হবে না। এটা শোনা যাচ্ছে? হ্যাঁ, বল। হ্যালো, হ্যালো, হ্যাঁ। 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 বল। ওই তো ঠিক আছে, বুঝতে পেরেছি। বোঝা গেছে তাহলে? কি রে, বুঝতে পার, হ্যালো, শোনা, বোঝা গেছে? হ্যাঁ। 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 হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তাহলে আমি কাল্পনিক যদি আমি একটা স্মরণ কল্পনাও করি, কল্পনা করে নেই, তাহলে তার ফলে যে কৃতকার্য হওয়ার কথা সেই কৃতকার্যটা শূন্য। তার কারণ কি? এই ফোর্স গুলোর রেজাল্ট্যান্টটা শূন্য। বোঝা গেছে? হুম। 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 যে হুম। স্মরণের দিক সেটা শূন্য। বল এইটুকু পরিষ্কার হলো কিনা? বলবো। হয়েছে? হুম। হুম। আচ্ছা, এইবার তুই বইতে 263 পেজে চলে আয়, 263 পেজে। এবার অঙ্ক করার চেষ্টা করি একটা দুটো। 263 বলছে, হ্যাঁ। এক্সাম্পল 11 দেন। এক্সাম্পল 11। পাইছিস?
হ্যাঁ হ্যাঁ। আমি অঙ্কের অঙ্কের প্রশ্নটা আজকে একটু পড়ে বোঝার চেষ্টা করি। আমি ইয়ে করব, মানে অঙ্কটা আজকে দেখাবো না, অঙ্কটা আমি পরের দিন দেখাবো। আজকে আগে এই থিওরেমটার মানে বুঝে না ভালো করে হুম। কি বলেছে। আচ্ছা এসব আমি অঙ্ক পরে দেখাবো কোনি। অঙ্ক আর আজকে দেখাবো না, অঙ্ক বাদ দে, অঙ্ক পরের দিন দেখাবো। তাহলে তুই বল এই থিওরেম টুর মধ্যে কোনো অসুবিধা আছে কিনা কোনো জায়গায়। থিওরেমটার মধ্যে হ্যাঁ যেটুকু পড়লি। আমার মনে হচ্ছে কি আমি এখনো বুঝতে পারিনি বিষয়টা। কোন জায়গাটা কি মনে হচ্ছে, কেন বুঝতে পারিসনি বল। মানে কয়েকটি কোপ্লেনার ফোর্সের ক্রিয়ায় যদি একটি রিজিড বডি সাম্যাবস্থায় থাকে, দাঁড়া 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 তার মানে। দাঁড়া। কয়েকটি কোপ্লেনার ফোর্সের ক্রিয়ায় যদি একটি রিজিড বডি সাম্যাবস্থায় থাকে, তার মানে একটা বডি যদি এগোতে থাকছিল বা যাই করছিল, আমি এই যে কোপ্লেনার ফোর্স গুলো এর উপরে কাজ করছি, তার ফলে এর মুভমেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না, তাই তো? সাম্যাবস্থায় থাকে মানে তো তাই। এই শোনা যাচ্ছে না আমার কথা? শোনা, হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো? কি হচ্ছে ছাতার মাথা, লাগে না। আমার মনে হচ্ছে, হ্যালো। হ্যাঁ দাঁড়া, শুনতে পাচ্ছিস এবার? হ্যালো? হ্যাঁ শুনতে পাচ্ছিস এবার কথা আমার? হ্যালো? এই শুনতে পাচ্ছিস কি বল? হ্যাঁ বল। এই দেখ ভালো করে শোন, এই যেটা বলছিলাম। হ্যাঁ মনে কর, মনে কর একটা রিজিড বডি এরম ভাবে এগোচ্ছে, হ্যাঁ তাহলে এর উপরে বাইরের থেকে এতগুলো বল কাজ করা হলো, হ্যাঁ ঠিক আছে? তাহলে বল প্রত্যেক এতগুলো হ্যাঁ যদি বল কাজ করা হয়, তাহলে বলগুলোর কারণে একটা, এই ধর চারটে বল, F1 একটা বল, F2 একটা বল, F3 একটা বল, F4 একটা বল। হ্যাঁ আচ্ছা, কাজ করা হচ্ছে বলটা যেভাবে হোক আছে। আমি যদি মনে হ্যাঁ করি যে এর ওই বলটার একটা এই যে বস্তুটা এর একটা সরণ হলো, মনে কর ধর এটা হ্যাঁ যদি সরণ হলো ডি, হ্যাঁ তাহলে এই প্রত্যেকটা বলের কারণে টোটাল সরণ কত হলো? F1D প্লাস, সরি টোটাল কৃতকার্য কত হলো? F1D প্লাস F2D প্লাস F3D প্লাস F4D, আচ্ছা। তাই তো নাকি? হ্যাঁ প্রত্যেকটা বলের কারণে F1 এর কারণে কৃতকার্য কত হলো? F1D। F2 এর কারণে কত হলো? F2D। F3 কারণে F3D, হ্যাঁ। F4 এর কারণে F4D। হুম। কিভাবে আছে সাম্যাবস্থায় আছে এটাতে কিচ্ছু বলেনি, চারটে বল এর উপরে কাজ করা হয়েছে। আর তার ফলে আমি মনে করছি বস্তুটাতে বল প্রয়োগের কারণে বস্তুটাতে ডি পরিমাণ কাল্পনিক সরণ হলো, ভার্চুয়াল সরণ হলো, মনে করলাম ডি পরিমাণ সরণ হলো, ধরে নিলাম, কল্পনা করলাম। হ্যাঁ তাহলে ডি পরিমাণ যদি সরণ হয়, তাহলে F1 এর কারণে কৃতকার্য কতটা হলো? F1D। হ্যাঁ এই ভার্চুয়াল ওয়ার্ক সরণের জন্য যে কৃতকার্য, সেটাকেই বলা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক। হ্যাঁ। তাহলে F1 এর কারণে ভার্চুয়াল ওয়ার্ক কতটা হলো? F1D। F1D। F2 এর কারণে কতটা হলো? F2D। হ্যাঁ। F3 এর কারণে F3D, F4 এর কারণে F4D। হুম। এইবার বলছে যদি
F1 F2 F3 F4, এই চারটে বল যদি ইকুইলিব্রিয়ামে হয়, ইকুইলিব্রিয়াম অ্যাক্ট করে, আচ্ছা মানে ইকুইলিব্রিয়াম অবস্থা তৈরি করে, তাহলে এই যে কৃতকার্যগুলো এদের লব্ধিটা শূন্য হবে। আচ্ছা। ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে কি? এইগুলোর লব্ধিটা 0। হ্যাঁ। তাহলে এই রেজাল্ট্যান্টের লব্ধি যদি 0 হয়, তাহলে বলতো এখান থেকে কি লিখতে পারি? F1 + F2 + F4 না? এরপর ডি ডি ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0। ওই জন্য তাহলে হ্যাঁ, এইটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? এইটা ডি equal- ইকুয়াল টু 0। না, এইটা ইকুয়াল টু যদি ধর, আচ্ছা এইটা পরে বলছি, এইটা পরে আসছে। এইটা হচ্ছে, এই যে যে জিনিসটা লিখলাম, এইটা হচ্ছে ওই ভার্চুয়াল ওয়ার্ক গুলোর অ্যালজেব্রিক সাম। হ্যাঁ। আর আমাকে বলেছে যে ইকুইলিব্রিয়ামে আছে, মানে এই রেজাল্ট্যান্টটা 0। হুম। তাহলে রেজাল্ট্যান্টটা যদি 0 হয়, রেজাল্ট্যান্টের কারণে যে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টের কারণে ভার্চুয়াল ওয়ার্ক ডানটা কত হবে? টোটাল 0। 0। তাহলে এইটা এবার ভেঙে দে, F1D + F2D + F3D + F4D ইকুয়াল টু 0। হুম। হুম। এটাই তো বলেছে যে এটা এটার মানে কি? F1 এর কারণে ভার্চুয়াল ওয়ার্ক ডান, F2 এর কারণে ভার্চুয়াল ওয়ার্ক ডান, F3 এর কারণে, আর F4 এর কারণে। হুম। তাহলে চারটে বলগুলোর কারণে যে ভার্চুয়াল ওয়ার্ক ডান, তাদের অ্যালজেব্রিক সামটা 0 হবে। আচ্ছা। এইটাই হচ্ছে স্টেটমেন্ট। হুম। এইটা বলার জন্য অতগুলো কথা খরচ করেছে। বল এইবার ক্লিয়ার হয়েছে না আরো কিছু ঝামেলা আছে? না, ঠিক আছে, ক্লিয়ার। নাকি মনে হচ্ছে যে আরো একটু কেমন যেন মনে হচ্ছে, বুঝতে পারিস নি সেরকম হচ্ছে? সেরকম কি আর হচ্ছে নাকি বোঝা গেছে? বল বল, অসুবিধা হলে বল। কি অসুবিধা হচ্ছে বল, অসুবিধা নেই, আমি বলছি তো। এই শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। কি কি আমি বুঝতে পারলাম না, কি বললি, আবার বল। শুনতে পাচ্ছি, তাই বললাম। হ্যাঁ শুনতে পাচ্ছি, বল কি অসুবিধা হচ্ছে বল। ঘাবড়াস না, আমি আবার বলবো, দরকার হলে আবার বলে দেবো। মানে আমি বুঝতে পারছি না কোন জায়গাটা, বলো তো, ওই যে বলছি না যে এমনি এরা বল প্রয়োগ করলাম আর হচ্ছে ওরা সাম্যাবস্থায় আছে, মানে টোটাল ওদের মানে যে আর কি টোটাল হ্যাঁ 0 হচ্ছে। হ্যাঁ, এবার সেক্ষেত্রে কিন্তু বলছে না যে অতি ক্ষুদ্র মানের কাল্পনিক স্মরণ ঘটানো হয়। আমি কাল্পনিক স্মরণ মানে আমি মনে করছি, কল্পনা করছি যে বস্তুটা স্মরণ হচ্ছে, কিন্তু আসলে হচ্ছে না। আসলে হচ্ছে না। তার মানে বলতে চাচ্ছে কি, যদি স্মরণ নাই হয় এরকম কিছু কি? না না, স্মরণ নাই ঘটে ওরম না, স্মরণ ঘটাচ্ছি, স্মরণ আমি মনে মনে ঘটাচ্ছি, যে যদি স্মরণ হয় তাহলে কিরকম হবে। আচ্ছা, যদি স্মরণ হয় তাহলে কিরকম হবে? তো স্মরণ হ্যাঁ, হলে কি হবে? স্মরণ স্মরণ হলে অ্যালজেব্রিক 0 হবে। হ্যাঁ আচ্ছা, ওইবার বুঝতে পেরেছি, বুঝতে হ্যাঁ, পেরেছি, বুঝতে পেরেছি। স্মরণ ঘটানো হয়, ওই আর সেইটাকে বলছে যদি আমি হয় কল্পনা। ওর। আসলে স্মরণ হচ্ছে আচ্ছা না, আচ্ছা স্মরণটা আমি কল্পনা করছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে সাম্যাবস্থায় থাকলে পেরেছি, মানে স্বপ্ন যদি মিলবে, হয়। তাই না? সরি, ভুল বলি। হ্যাঁ। এমনি সাম্যাবস্থায় আছে, যাই হোক। আমি মনে মনে, আমি যে হ্যাঁ। স্মরণ হচ্ছে হচ্ছে না সেটা পরের কথা, আমি কল্পনা করছি স্মরণ হচ্ছে। আচ্ছা, এবার স্মরণ যদি বুঝতে হয়, পেরেছি। স্মরণ যদি হয় তার উপরে বাইরে থেকে চারটে বল কাজ করেছি, তাহলে তার তো একটা হ্যাঁ। কৃতকার্য হ্যাঁ, থাকবে। বুঝতে পেরেছি, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ক্লিয়ার? বলগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এবার বল প্রয়োগ এবার করা ক্লিয়ার হয় হয়েছে। আর আমি যদি স্মরণ কল্পনা করি, তাহলে তো একটা কৃতকার্য হ্যাঁ কল্পনা করা পড়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার বলেছে যদি বলগুলো এমন ভাবে ক্রিয়া করে যে বলগুলো সাম্যাবস্থায় থাকছে, তাহলে আমি ওই যে কল্পনা করেছিলাম যে কৃতকার্য হচ্ছে, সেই কল্পনা কৃতকার্যের ভ্যালুটা 0 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ক্লিয়ার এবার একদম? একদম একদম ক্লিয়ার। এই বিদ্যাটা আমার লাগবে, আমার পরের দিন অঙ্ক টঙ্ক আমি দেখতে পাবো। আচ্ছা। বল, কোনো কনফিউশন থাকলে বল, আমি আবার বলে দেবো। না না, আর আর নেই, এটা একদম ক্লিয়ার হয়েছে। যতবার জিজ্ঞেস করবি ততবার বলে দেবো, কিন্তু না বুঝে এগোনো যাবে না কিচ্ছু। না না, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আর ওই কাল্পনিক স্মরণটা আমি একটু অন্য কিছু ভেবে ফেলাচ্ছিলাম। না না, এটা বুঝতে পেরেছি এবার। কাল্পনিক স্মরণ মানে আমি মনে করছি স্মরণ হচ্ছে।
বুঝতে পেরেছি, মানে আমি বুঝতে পেরেছি ও স্মরণ হচ্ছিল কি হচ্ছিল না সেটা ফ্যাক্ট না। ওই হ্যাঁ, মুহূর্তে ওই বলগুলো যেহেতু জিরো হচ্ছে, তাই ওর কৃতকার্যটা জিরো হবে। এক্স্যাক্টলি। আমি ওইটাই, যদি হ্যাঁ বুঝতে পেরেছি। স্মরণটা মনে করি যে স্মরণ, যদি স্মরণ ঘটানো যায় তাহলে, বা মনে করছি যে স্মরণ হচ্ছে কিছু, তাহলে হ্যাঁ জিরো হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, শুধু স্মরণটা ওই কারণে না হলে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হুম, বুঝতে পেরেছি। বোঝা গেছে এবার? হ্যাঁ হ্যাঁ একদম। এইটাই হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ড। ভার্চুয়াল কথাটার মানে কি, কল্পনা করছি জিনিসটা, হুম, বাস্তবে ঘটছে না, কল্পনা করছি। ঠিক আছে, বুঝতে বোঝা পেরেছি। গেছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি এই জায়গায় আজকে রাখবো। ওকে। বল, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বল, যেটুকু পড়লি তার মধ্যে। না, এর মধ্যে কিছু নেই। জিজ্ঞাসা কিছু নেই? না। আগের চ্যাপ্টারের অঙ্কগুলো করতে করতে থাক, করেছিস কতগুলো কি আগের চ্যাপ্টারে? কিছু করিনি দাদা এখনো। আচ্ছা, সে একটু করে ফেল, করে ফেল, হ্যাঁ করে, বেশি তো দেয়নি, অল্প কটা দিয়েছিলাম তো। হ্যাঁ, তিন চারটেই ছিল। হ্যাঁ, অল্প কটাই দিয়েছিলাম চারটে ছিল, পাঁচটা ছিল। ওই যাই হোক, করে ফেল, কতক্ষণ লাগবে করতে ওগুলো? বসা হয়নি তারপরে। হুম। এই করে রোববারে, নিচ্ছি। হ্যাঁ বল। না, বলছি করে নিচ্ছি আমি। হ্যাঁ, করে নে। এই রোববারে আমি কমপ্লেক্স পড়াবো, কমপ্লেক্স। কমপ্লেক্স। ঠিক আছে। হ্যাঁ। তারপরে সোমবারে থিওরি অফ ইকুয়েশন। বলে দেই ভালো করে শোন। এই রবিবারে, এই লিখে রোববারের রাখি। জন্য আমি হচ্ছে কমপ্লেক্স পড়াবো। হুম তারপরে সোমবার, আমি তো সোম বুধ আর রবি বলেছিলাম। হুম তারপরে সোমবারে মানে পরের দিন পড়াবো হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। বুধবার হুম। দিন পড়াবো হচ্ছে আবার কমপ্লেক্স। আর রবিবারে পড়াবো হচ্ছে মেকানিক্স। ঠিক আছে, এইভাবে আচ্ছা, চলবে। এই রবিবারের জন্য কমপ্লেক্সটা পড়িয়ে দেই। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। কোনো অসুবিধা নেই তো এইটুকুর মধ্যে? না না, এর মধ্যে নেই। মেকানিক্স কি ভালো লাগছে? মেকানিক্স এবার হচ্ছে, বোঝা যাচ্ছে একটু একটু? না, বোঝা যাচ্ছে, ফিজিক্স ফিজিক্স মনে হচ্ছে। ফিজিক্সই তো মেকানিক্স, ফিজিক্স ফিজিক্স মনে হচ্ছে কি, ফিজিক্সই তো। হ্যাঁ। এমনি তো এই ভালো, আমরা করছি কি না? বোঝা যাচ্ছে হ্যাঁ, তো এমনি ভালো জিনিসগুলো। লাগছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। বোঝা গেলে দেখবি ভালো লাগবে। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে, মানে ইমাজিন করে করে হচ্ছে না তো ভাববো কেন এরকম? মানে কেসটা কি? আচ্ছা, সেসব গল্প আবার মানে, যদি ও মানে আমি যদি ভাবি যে স্মরণ ঘটানো হয় তাহলে কি হবে। আচ্ছা, যাতে ঘটলে মানে ক্যালকুলেট করতে পারি, তাই তো? অনেকটা ওরকম, আচ্ছা। মানে সবকিছু হবে। আমরা তো অনেক কিছু, কত কিছু তো হয় আমরা কল্পনা করে নেই, করি না? হ্যাঁ, সবচেয়ে বড়, সবচেয়ে প্রথম কল্পনা করে নিয়েছিলাম কি মনে আছে বলতো? মানে কি বলছি, মানে বুঝলাম না। আমরা প্রথমে মানে অঙ্ক শেখার সময় কি প্রথম কাল্পনিক জিনিস কি পেয়েছিলাম? প্রথম কাল্পনিক মানে এই যে এইটা। নাকি সেটার, ও ইমাজিনারি নাম্বারের কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ প্রথমে যা যা সংখ্যা টঙ্কা পড়ে আসলে ওগুলো তো বাস্তব জিনিস। হ্যাঁ, ফার্স্ট, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, প্রথম একদম কাল্পনিক ফার্স্ট টাইম। পেয়েছিলাম হচ্ছে এইটা, ইমাজিনারি। হ্যাঁ এইটাই তাই না? তাই হ্যাঁ হ্যাঁ। এটা মনে করলাম কেন, তার তো কোনো ব্যাখ্যা আছে কি? সেটাই তো আমি বুঝতে পারি না। মনে করলাম কেন, ব্যাখ্যা আছে, অবশ্যই ব্যাখ্যা আছে। এই হ্যাঁ। ধরনের ইকুয়েশন গুলো সলভ সলভ করতে গিয়ে এই যে এক্স এর যে ভ্যালু গুলো পাওয়া যায় সেগুলো রিয়েল লাইনের উপরে কোনো জায়গায় বসানো যায় না। আচ্ছা, তার জন্য আমরা কিন্তু তারা আছে। হ্যাঁ, রেল লাইনে বসানো যাচ্ছে না, কিন্তু তারা আছে আর কি। অবশ্যই আছে, কারণ এক্স এর তো কোনো একটা মানের জন্য স্কোয়ার মাইনাস ওয়ান হতেই পারে। এবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, তাদের তো ইমাজিন করছি। হ্যাঁ, ইমাজিন করছি যে রিয়েল লাইনের উপরে বসাতে পারছি না। তুই বল, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন তো। হ্যাঁ তা এইটা যদি সমাধান করতে যাই তাহলে এক্স এর মান যেটা পাবো সেটা আমি রিয়েল লাইনের উপর বসাতে পারবো না। তার জন্য আমরা ওইটাকে পারবো বললাম না। ইমাজিনারি। হ্যাঁ
ঠিক সেরকমই এখানে এরকম কিছু একটা করতে গিয়ে, সেসব কথা পরে একদিন বলবো খুনি। এসব করতে গিয়ে আমরা এখানে এই ভার্চুয়াল একটা কাল্পনিক স্মরণ করে নিতে হয়েছে, স্মরণ কল্পনা করে নিতে হয়েছে। আচ্ছা আচ্ছা। বোঝা গেল কি বললাম? হ্যাঁ হ্যাঁ, এই যে বিষয়টার উপরেই পুরো চ্যাপ্টারটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ। এই তো যে আচ্ছা। থিওরেমটা পড়লি, থিওরেমটার নামই হচ্ছে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক। ভার্চুয়াল মানে কাল্পনিক কৃতকার্যের প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি। ও হ্যাঁ, ওই তো লেখা প্রিন্সিপাল অফ ভার্চুয়াল, হ্যাঁ ঠিক। হ্যাঁ, কাল্পনিক কৃতকার্যের যে নীতি। কাল্পনিক হলে তাকে তো আগে হুম ডিফাইন করে দিতে হবে, কিভাবে ডিফাইন করছি তাই বলে দিয়েছে। হুম হুম। আচ্ছা আচ্ছা। এমনি তো আমরা জানি যে যদি বলের সাম্যাবস্থায় থাকে বা বল যদি জিরো হয় তাহলে সরণের কারণে কৃতকার্য জিরো হবে। হ্যাঁ হ্যাঁ। তাই না? বলের দিকে কৃতকার্য, বলের দিকে যদি সরণ হয় মানে সরণের দিকে, সরণটা যেদিকে হচ্ছে বল যদি সেদিকে না থাকে তাহলে কৃতকার্য তো জিরো হয়, জানি তো আমরা। কিছু করতে দিতে হবে, হ্যাঁ। কিন্তু এখানে তো হচ্ছে আমরা সরণটা কল্পনা করে নিচ্ছি, ওই ঠিক জন্য। আছে? হুম হুম। ওই জন্য এটাকে আলাদা করে ডিফাইন করে দিয়েছে, এরকম ভাবে বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বল এবার বোঝা গেল তুমি? বুঝতে পেরেছি। তুই ভাববি মানে নর্মাল সবকিছু একই রকম কাজ হবে, শুধু সরণটা আমাকে কল্পনা করে নিতে হবে, কাল্পনিক সরণ। হুম হুম, বুঝতে বল, পেরেছি। ঠিক আছে এবার হ্যাঁ হ্যাঁ। মেকানিক্স এর মজা পাওয়া শুরু হবে, এবার দেখে শুনি মজা পাবে জিনিসটা পড়তে। ছেলেপিলে এইসব গুলো শেখে না, মুখস্থ করে আর পরীক্ষায় গিয়ে নামাতে পারে না আর বলে মেকানিক্স ভালো না। বল জিনিসটা ভালো না খারাপ তাই বলতো আগে। না, ভালোই ভালোই। খারাপ জিনিস ভালোই। বুঝতে সুন্দর বেশ। সহজ। হুম। তুই বল এবার না বোঝার কি আছে এর মধ্যে? বুঝে যাওয়ার পরে মনে হচ্ছে যে হ্যাঁ, কিছুই নেই। প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝে বুঝে পড়তে হবে। এই চিবিয়ে খাওয়া বলে না, চিবিয়ে খাওয়া বাচ্চারা দেখি যখন খেতে পারে না জল দিয়ে গেলে। হুম। জল দিয়ে গেলে হবে না, জল দিয়ে খেললে হজম হয় না ঠিকঠাক, জানিস তো? হ্যাঁ, আমরা ওতে কোনো চিবিয়ে কাজে লাগে না চিবিয়ে শরীরে। চিবিয়ে খাই কেন? চিবিয়ে চিবিয়ে খাই কারণ ওই মুখের লালা রসটা ওর মধ্যে মিশিয়ে পা- পাচন প্রক্রিয়ায় সাহায্য করে। হ্যাঁ। এবার সে কেউ যদি গিলে খায় জল দিয়ে তাহলে লালা রসটা তো ওর মধ্যে ভালো করে মেশে না খাবারের মধ্যে। হুম। তখন হজমের সমস্যা। ঠিকঠাক হজম হতে পারে না। ওই জন্য বলে চিবিয়ে চিবিয়ে খাও যাতে সহজে হজম হয়। দেখ তুই এই যে যে পুরো ভার্চুয়াল এই মানে যেটুকু কথা ইকুইলিব্রিয়ামটা ভালো করে পড়লি বুঝে বুঝে, তুই দেখ এবার তোর আর বুঝতে কোনো অসুবিধা হবে না এই জায়গাটায়। হ্যাঁ, আর কোনোদিন ভুলবিও না ইকুইলিব্রিয়ামে থাকার শর্ত মানে কি। একদম। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে নে, তাহলে এই জায়গায় আমি রাখছি এখন আপাতত। ঘুমো, আমি আবার বৃহস্পতিবার দিন এই রবিবার দিন আবার বসবো। আজকে কি বার চলে জানো?